আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা এটি স্মরণ করতেই চাই। শুরু হয়েছিল ডে 1 থেকে 20তম দিনের জার্নিতে পৌঁছানোর পূর্বেই আমরা একটু জার্নিতে ব্রেক করি। ছোট্ট করে মনে করতে চাই, তোমাদের শুরুটা নিঃসন্দেহে খুব বেশি আনন্দের ছিল না। অনেকে অনেক রকম সমস্যার মধ্য দিয়ে শুরু করেছিলে, আবার অনেকে ঝরে পড়েছ, সেটিও নিঃসন্দেহে আনন্দের নয়। কিন্তু তারপরেও বলবো, শুরু করে আজ পর্যন্ত যারা লেগে আছো, অবশ্যই এটি আলহামদুলিল্লাহ বিশাল বড় কিছু। তোমাদের প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। আলহামদুলিল্লাহ আজ আমাদের এটি 15তম দিনের আয়োজন। প্রায় শেষের দিকে আমরা 20 দিনের রাইটিং জার্নিতে অনেক আত্মবিশ্বাস এসেছে। আমরা বুঝেছি কোথা থেকে প্র্যাকটিস করতে হবে, কোথায় আমার দুর্বলতা, আমি কেন পারি না, সব কিছু তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে। এখন শুধুমাত্র প্র্যাকটিসের পালা। আজকের আয়োজনের শুরুতেই আমি তোমাদেরকে বলবো যে আমি কোনো সময় তোমাদের সময়টা নষ্ট করতে চাই না। কিন্তু তোমরা কিভাবে যেন সময় নষ্ট করো, অনেক সময় কমেন্টে বলো, জানতে পারি। আমার কাছে এটি খুবই ব্যথার কারণ। জীবনে শাইন করার জন্য অনেক অর্থ থাকতে হবে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হতে হবে, এটি একমাত্র কথা নয়। তুমি যদি সময়কে সেভ করতে পারো, সময়কে যদি সঠিকভাবে মেনটেন করতে পারো, বিশ্বাস করো তুমি যে কোনো জায়গা থেকে অনেক ভালো করতে পারো। সো আজকের ক্লাসটি তাদের জন্য উৎসর্গ করছি যারা সময়কে ভালোবাসে, প্রতিটা সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। ওয়েল, ক্লাসে প্রবেশ করব। ক্লাসের বাইরে আর কোনো কথা বলা যাবে না। ফুল কনসেন্ট্রেশন একেবারে ক্লাসে থাকবে। ডে 15, 15তম দিনের আয়োজন। 15তম দিনে আমরা আজকে সেইটাই যেটা আমরা শিখছিলাম, সেই শুরু হয়েছিল আমাদের 13 থেকে। 13, 14 এবং 15 পর্ব আজকে 3, ইংলিশ গ্রামারের রহস্যভেদ। আমরা আজকে আরও 10টি গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখব, যেগুলো রাইটিংয়ে খুব খুব কাজে লাগে। তার মানে আজকের এই পর্বের মধ্য দিয়ে আমরা 30টা খুবই গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল বিষয় দেখলাম, যেগুলো লেখার সময় আমরা প্রত্যেকে মনে রাখব। এবং এই বিষয়গুলোতে যদি আমাদের দক্ষতা না থাকে, তাহলে বেসিক জায়গা থেকে, বেসিক বই থেকে, বেসিক কোর্স থেকে আমরা সেটা শিখে নেব। কেমন? আর আয়োজনটি শুরু করার পূর্বে আমরা একটু হোমওয়ার্কে ফিরে যাই। ওয়ার্ড লিস্ট। তোমরা কারা কারা গত দিনের ওয়ার্ডগুলো পড়েছো এবং তারপর আজকের ক্লাসে অ্যাটেন্ড হয়েছে, একটু আমাকে জানাও। ওকে, এই তো চ্যাপ্টার 1, চেঞ্জিং ওয়ার্ড ফর্মস। গতদিন ছিল 201 থেকে 230 পর্যন্ত। যারা পড়েছো একটু কমেন্টে জানান দাও। যারা পড়ছো তারা অলরেডি অনেকটা এগিয়ে গেছো, এবং আমি তোমাকে শতভাগ নিশ্চয়তা দিয়ে বলতে পারি, এরকম একটি কোর্স, এমন একটি সার্কেল, এমন একটি প্রেশারের মোমেন্ট না থাকলে তুমি কোনোভাবেই, হয়তোবা সবার ক্ষেত্রে নয়, বেশিরভাগের ক্ষেত্রে হয়তোবা আমাদের এই ভোকাবুলারির যে আয়োজনটা, এটা পড়তে পারবে না। সো এটি তোমার জন্য হোক ভোকাবুলারি শেখার একটি চমৎকার উপলক্ষ, রাইট? সো আমার কথাগুলো শুনতে থাকো। আলহামদুলিল্লাহ, যারা পড়েছো জানাচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। যারা অজুহাত দেখাচ্ছ, আমি বলবো যে অজুহাত দেখিও না, পড়তে হবে তোমাকেই। ওকে, আজকের হোমওয়ার্কটা নিয়ে নাও। আজকে আমরা দেখব 231 থেকে। ওয়েল, এই হচ্ছে 231 নাম্বার। 231 থেকে শুরু করবে। আগে ফার্স্টে দেখে নেবে পার্টস অফ স্পিচগুলো, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, এবং সেই ওয়ার্ডের উচ্চারণ, পার্টস অফ স্পিচ, বাংলা অর্থ, সেটি দিয়ে ট্রান্সলেশন, মূল শব্দ এবং সেটা কোথায় ব্যবহার হয়েছে এবং তার বাংলা। এইভাবে করে তোমাকে দেখতে হবে 20 বার। 231 থেকে 260 পর্যন্ত তুমি দেখবে 20 বার। 20 বার পড়বে। মুখস্থ কথাটিকে আমরা না বলেছি, মুখস্থ নয়, বরং বারবার পড়বে। এটা সংখ্যা হচ্ছে 20 বার। ওকে, সো এইভাবে চলতে থাকবে। আর যারা পড়ছো তারা অলরেডি নিজেরা সমৃদ্ধ হয়েছ। যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখতে যাবে, ঘুরে ফিরে দেখবে এই ওয়ার্ডগুলোরই প্রয়োগ দেখা যাচ্ছে। ওয়েল, এই হচ্ছে 260 নাম্বার। 260 নাম্বার, হ্যাঁ, ক্রিটিক। এটা দিয়ে মোটামুটি হোমওয়ার্কটা শেষ হচ্ছে। হোমওয়ার্কটা পড়ে ফেলো। আগামী দিন জিজ্ঞাসা করলে যেন বলতে পারো, স্যার আজকে পড়েছি, গত দিনগুলোতে মিস হলেও আজকে সেটি মিস হয়নি। ঠিক আছে? ওকে, তো চলো আবার পড়ায় ফিরে যাই। ওকে, তো এই পর্ব 3-এ এসে আমরা যে 10টা গ্রামাটিক্যাল ফ্যাক্ট দেখব, তার প্রথম নাম্বার হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভস।
তো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভস বললে হয়তোবা তোমার কাছে আননোন ব্যাপার মনে হতে পারে, কিন্তু মনে রেখো এটা মোটামুটি আর্টিকেল ব্যতীত সকল ডিটারমিনার্স আমি লিখে দিলাম উইদাউট আর্টিকেলস। তার মানে আর্টিকেল ব্যতীত সকল ডিটারমিনার্সের ব্যবহার তুমি এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভসের মধ্যে পাবে, এবং এদের নিয়ম হচ্ছে দুইটা। কখনো কখনো এরা দুইটা ফরম্যাটে ব্যবহার হবে। একটা হচ্ছে এরা কখনো কখনো অ্যাডজেক্টিভ হবে নাউনের আগে বসলে, আবার কখনো কখনো এরা প্রোনাউন হবে। ওকে, সো অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে প্রোনাউন। সো এটা দেখে নিতে হবে, প্লাস আমি একটু হালকা করে দেখাই। আরেকটি ব্যাপার হলো আজকে ট্রান্সলেশনটা করব অন্য ধরনে আমরা শিখব। সেটা প্রথমে ট্রান্সলেশন বাংলা রয়েছে, সেই বাংলার যে ইংরেজি করব, সেই ইংরেজি করার সময় আমি ইংরেজি সেন্টেন্সে যেটা মূল জিনিস, ইংরেজি সেন্টেন্সের মূল কি, হার্টবিট কোনটা বলো তো? এই বলো একটু কমেন্টে সবাই, ইংরেজি বাক্যের হার্টবিট কোনটা বলো দেখি। তো যখনই আমরা বাংলা সেন্টেন্সটা দেখব তার মূল হার্টে আমরা আঘাত করব। ইয়েস, ইংরেজি সেন্টেন্সের মূল হচ্ছে হার্ট, ভার্ব। সো আমরা ভার্বটা অলরেডি লিখে দিয়েছি যাতে করে তোমরা দ্রুত ধরতে পারো যে একটা বাংলা বাক্যকে ট্রান্সলেশন করার সময় বা মনের কথা লেখার সময় কোন জিনিসটাকে মাথায় রেখে লিখব। তো সুরক্ষা দেওয়া, এটা হচ্ছে আমার ভার্ব। তো আমি ভার্বটা আগেই লিখে রেখেছি। সেফগার্ডস, এর সঙ্গে এস কেন হয়েছে একটু পরে বুঝতে পারবে। আমাদের সংবিধান নাগরিকের মৌলিক অধিকারের সুরক্ষা দেয়। তো যেহেতু ভার্ব লিখেছি, সো ভার্বের পূর্বে যেটা দরকার হবে সেটি হচ্ছে সাবজেক্ট। যদি এটা ট্রানজিটিভ ভার্ব হয় তাহলে হচ্ছে অবজেক্ট, যদি ইনট্রানজিটিভ হয় তাহলে হচ্ছে অ্যাডভার্ব। এই তো মৌলিক কথা। এরপরে বাকি যে অংশটুকু আমরা যুক্ত করব, ওই যে আমরা প্রথম 4, 5, 6 ক্লাসেরগুলোর মধ্যে বলেছিলাম যে বিভিন্ন রকম মডিফায়ার দিয়ে যুক্ত করব। প্রেপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, মনে আছে? তো ওই কথাগুলোই ঘুরে ফিরে বারবার আসে, তোমরা হয়তো বা ভুলে যাও। ইংরেজি শেখার আসলে ধরন বিভিন্ন সময় বিভিন্ন রকম নয়, ঘুরে ফিরে একই ব্যাপার, একই কথাই বারবার আসবে। আজকে অনেক জিনিস তোমার কাছে রিপিট মনে হবে, দেখাবো সেটা। আরেকটি গুড নিউজ দিয়ে রাখি, আজকে আমরা সবশেষে যে রিয়েল টেস্টটা দেখব সেটা একটু ভিন্ন ধরনের, লাইক পিকচার টু ফ্রি হ্যান্ড রাইটিং, মানে ছবি দেখে কিছু লিখবো আমরা, ছবি দেখে। এর আগে তো আমরা একটা প্যাসেজ দিয়েছি, তারপরে আমরা লিখতাম, কিন্তু আজকে একটা ছবি দেব, ছবিতে যে আবহাওয়া বর্ণনা আসতে পারে সেটা লেখার চেষ্টা করব। এবং ওই লেখাটাকে আমরা 3টা লেভেলে লিখব, বেসিক, মিডিয়াম এবং অ্যাডভান্স, এবং সেটা দেখে তোমরা ফিল করবে তোমরা কোন লেভেলে আছো, কতটুকু পারছো। ওয়েট করো একটু শেষ পর্যন্ত। তো যেটি বলছিলাম, শুরুতে আমরা ক্রিয়া তথা ভার্ব লিখে ফেললাম, সেফগার্ড, সুরক্ষা দেওয়া। আমাদের সংবিধান, আমরা এখন ইংরেজি করা শুরু করছি, আমাদের সংবিধান। সো আওয়ার লেখো, সংবিধানে ইংরেজি কি? কনস্টিটিউশন। সো কনস্টিটিউশন, রাইট। আওয়ার কনস্টিটিউশন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য কিন্তু আমরা ভার্বের সাথে এস দিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সুরক্ষা দেয় কাদের, কিসের সুরক্ষা দেয়? নাগরিকের মৌলিক অধিকারের। সো এইখানে এসে যে রুলটা আমরা ইউজ করব, দ্য বেসিক, মানে মৌলিক বলতে পারি, বা ফান্ডামেন্টালও বলতে পারি। বেসিক, অধিকার ইংরেজি কি? রাইট, বা প্লুরাল অর্থে রাইটস বলবো। কার? নাগরিকের। এর মনে আছে অপের ব্যবহার, সিটিজেন। ওকে, তাহলে হয়ে গেল আর কনস্টিটিউশনস সেফগার্ডস দ্য বেসিক রাইটস অফ সিটিজেন। খুব সুন্দর হলো, ঠিকঠাক। এখানে আমরা একটা প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ ইউজ করেছি। তোমরা বলতে পারো এই বাক্যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনটা, বলো দেখি। আওয়ার কনস্টিটিউশন সেফগার্ডস দ্য বেসিক রাইটস অফ সিটিজেন। ইয়েস, হিয়ার আওয়ারটাকে আমরা বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কনস্টিটিউশন নাউন, তার পূর্বে আওয়ার হচ্ছে ডিটারমিনার, নর্মালি ডিটারমিনার, তাই না? সো আর্টিকেল ব্যতীত সবগুলোকে প্রোনোমিনালের মধ্যে ফেলা যায়, সেই জায়গা থেকে আমরা আওয়ারটাকে বলছি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, যেহেতু কনস্টিটিউশনে পূর্বে বসেছে। তো তোমাকে হয়তো বা এত গ্রামার জানতে হবে না, প্রথম দিকে জানতে হয়, তাই লেখার সময় তুমি অটোমেটিক্যালি লিখে ফেলবে। বাট এইটুকু মনে রাখো, লেখাতে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভসের ব্যবহার রয়েছে। ক্লিয়ার? তাহলে সেফগার্ডস
এটাতেও আমরা একটু হাইলাইট করতে পারি, যেহেতু এটা হচ্ছে সেন্টেন্সের হার্টবিট, একবারে মূল। এবার আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। ওয়েল, এবার হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর কম্প্যারিজন মানেই এখানে স্বাভাবিকভাবেই কয়েকটা বিষয় তুলনা করি আমরা একটার সাথে আরেকটা, যেটাকে আমরা কম্পারেটিভ বলি। আর অনেকগুলোর মধ্যে তুলনা, তখন সেটা সুপারলেটিভ। তো আমরা যদি দুইটা তুলনার কথা বলি, তো সাধারণত ওখানে একটা সিম্বল দেখতে পাই, সেখানে হচ্ছে দেন। এবং আমরা কোনো কোনো সময় আবার টু দেখতে পাই। হ্যাঁ, দেন এবং টু দেখতে পাই। তো টু এর ব্যবহারটা হচ্ছে ওই যে দেখবে জুনিয়র, সিনিয়র, ইনফেরিয়র, পোস্টেরিয়র, এই শব্দগুলোর পর টু বসে, ওই ব্যতিক্রম নিয়মটা। আর এছাড়া জানাশোনা কম্প্যারিজনের ক্ষেত্রে সাধারণত দুইটা বিষয়বস্তু ব্যক্তির মধ্যে তুলনার ক্ষেত্রে দেন বসে। আমরা একটা এক্সাম্পল দেখি। এবছরের বৃষ্টিপাত গত বছরের তুলনায় বেশি। এবছরের বৃষ্টিপাত গত বছরের তুলনায় বেশি, তার মানে বেশি। এই বছরের বৃষ্টিপাত হয়, এখানে হয় কথাটি লুকানো আছে বলেই ইজ দেওয়া হয়েছে। তাহলে আমরা এবার তুলনা করছি এই বছরের বৃষ্টিপাতকে গত বছরের বৃষ্টিপাতের তুলনায়। সো আমরা একটু ট্রান্সলেশনে ফিরে যাই। সো আমরা বলছি দিস ইয়ার্স, এই বছরের বৃষ্টিপাত, ইংরেজি কি হবে? রেইনফল। আচ্ছা, এই যে ছোট ছোট ওয়ার্ডগুলো ব্যবহার হচ্ছে, এইগুলো কি এখন তোমরা পারছো? এগুলো কি তোমরা বোঝো? একটু আমাকে জানাও তো। দেখো, রুলস শিখে লাভ কি দিন শেষে? একটা বিল্ডিং তুমি কিভাবে তৈরি করবে যদি তোমার ইট ক্রয় না হয়, ইটের গাঁথুনি ঠিকঠাক মতো না হয়? বুঝতে পারছো? সো এক একটা ওয়ার্ড হচ্ছে একটা সেন্টেন্সের ক্ষেত্রে একটা ব্লক, একটা ব্রিকের মতো। এই ওয়ার্ড দিয়েই তো পুরো একটা সেন্টেন্স তৈরি হয়। তার মানে ওয়ার্ডের অর্থ জানা খুব খুব জরুরি। দিস ইজ কল্ড দ্য পাওয়ার অফ ভোকাবুলারি। সো ভোকাবুলারি পাওয়ার হচ্ছে এখানেই। ওয়েল, সো দিস ইয়ার্স রেইনফল, এই বছরের বৃষ্টিপাত, অথবা তুমি চাইলে বলতে পারতে দ্য রেইনফল অফ দিস ইয়ার। মনে আছে তো অ্যাপোস্ট্রোপেস এবং অপের ব্যবহার আমার স্পষ্ট করে মনে আছে, আমি একটি ক্লাসে দেখিয়েছিলাম সেটা। ওই ক্লাসটার কথা কার কার মনে আছে একটু জানাও তো আমাকে। আচ্ছা, দিস ইয়ার্স রেইনফল, এই বছরে বৃষ্টিপাত ইজ, হয়, ওকে, হয় গত বছরের তুলনায় বেশি। সো আমি কি বলবো? আমি বলবো বেশি। সো হাই থেকে হায়ার, বেশি, তুলনামূলক, হাই, হায়ার। আর যখনই হায়ার বলেছে আমাকে সঙ্গে সঙ্গে দেন দিতে হবে, গত বছরের তুলনায়। দেন কি বলবো? দ্য লাস্ট ইয়ার, গত বছরের তুলনায়। এই বাক্যটায় একটা চমৎকার ভুল আছে। ভুলটা খুবই চমৎকার। বলো তো ভুলটা কোথায়? কেউ ধরতে পারো কিনা? এই বছরে বৃষ্টিপাত গত বছরের তুলনায় বেশি। দেখে কিন্তু একবারে সব কিছু ঠিকঠাক মনে হচ্ছে, বাট একটা ভুল রয়েছে। ভুলটা হলো আমি গত বছরের বৃষ্টির সাথে তুলনা করেছি, অথচ এখানে তুলনাটা এমন হয়েছে যে গত বছরের বৃষ্টিপাত গত বছরের তুলনায় ভালো। গত বছরের বৃষ্টির কিন্তু এখানে কথা আসেনি। যদি আমি গত বছরের বৃষ্টির কথা বলি, গত বছরের বৃষ্টির সাথে এই বছরের বৃষ্টির তুলনা করি, তাহলে আমাকে অবশ্যই দিতে হবে, কি দিতে হবে? দ্য লাস্ট ইয়ার্স অ্যাপোস্ট্রোপিএস, আবারও রেইনফল। তো রেইনফল কথাটি যেহেতু একবার আছে, তুমি চাইলে এইটা নাও দিতে পারো, রেইনফল। বাট ডাবল পজেসিভ, এটা তোমাকে ব্যবহার করতেই হবে। দ্য লাস্ট ইয়ার্স, এই ইয়ারের সঙ্গে একটা এজ দিতে হবে। খুবই সূক্ষ্ম একটা ভুল। হয়তো তুমি পরীক্ষায় এভাবে লিখে চলে আসতে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে দিস ইয়ার্স রেইনফল ইজ হায়ার দ্যান দ্য লাস্ট ইয়ার, সেখানে ভুলটা হয়ে যেত। আর গত ক্লাসে বলেছিলাম যে পুরো একটা বাক্যতে একটা ছোট্ট ভুলই হলো পুরো বাক্য কেটে দেওয়ার অন্যতম কারণ, পুরো বাক্যটাই রং হয়ে যায়। ওয়েল, যারা ধরতে পেরেছ, বুঝতে পেরেছ, তোমাদের প্রত্যেকে অভিনন্দন। সো এগুলোই হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, তুলনার ক্ষেত্রে ছোট ছোট বিষয়। এবং অনেক সময় আরেকটি বিষয় বলে রাখি, এই বছরের বৃষ্টিপাত গত বছরের তুলনায় বেশি, এই তুলনায় কথাটি না থেকে গত বছরের চেয়ে বেশি, গত বছরের থেকে বেশি, গত বছরের তুলনায় বেশি, ওই থেকে চেয়ে তুলনায় একই কিন্তু কথা, সব জায়গাতে কিন্তু কম্প্যারিজন দেন হবে। বুঝতে পেরেছ? ওয়েল, আশা করি বুঝেছ। এবার নেক্সট 3 নাম্বারটা দেখি। ওয়েল, ভার্ব ট্রানজিটিভ। দুইটা ভার্বের প্রচুর ব্যবহার, একটা হচ্ছে ট্রানজিটিভ এবং আরেকটি হচ্ছে ইনট্রানজিটিভ।
ট্রানজিটিভ দিয়ে একটা বাক্য, ওই যে বললাম কিছু কিছু বাক্য, কিছু সেন্টেন্স প্যাটার্ন, এগুলো আজকে রিপিট হবে, একটু দেখো। এর আগেও এগুলো শিখিয়েছিলাম, নিজেরা দেখো পারছো কিনা। সরকার জাতীয় দক্ষতা মানচিত্র প্রকাশ করেছে। প্রকাশ করেছে, ছয় কারেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই জন্য আমি হ্যাজ রিলিজড দিলাম। এখন হ্যাভ হবে নাকি হ্যাজ হবে একটু পরে এমনি বুঝবে। জাতীয় সরকার, জাতীয় সরকার মানে কি? এখানে ন্যাশনাল গভর্নমেন্ট? আসলে গভর্নমেন্ট মানেই হচ্ছে জাতীয় সরকার। এখন ন্যাশনাল গভর্নমেন্ট বলার দরকার নেই, সো নর্মালি দ্য গভর্নমেন্ট দিলেই হয়ে যায়। দ্য গভর্নমেন্ট, জিও, দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড। গভর্নমেন্ট হচ্ছে কালেকটিভ নাউন, কালেকটিভের পর নর্মালি কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। দুই একটা ব্যতিক্রম ব্যতীত কালেকটিভ নাউন হলেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড, সরকার প্রকাশ করেছে। এখন দেখো এই প্রকাশ করার ক্ষেত্রে হয়তো বা তোমরা অনেক ইংরেজি পেতে পারো, যেমন ধরো এক্সপ্রেস মানেও প্রকাশ করা। তাহলে কি তুমি এটা দিতে নাকি যে দ্য গভর্নমেন্ট হ্যাজ এক্সপ্রেসড? নো, এখানেই হচ্ছে ভ্যারিয়েশন, বুঝতে হবে কোন ঘটনার সঙ্গে কোনটা যায়। আমি আমার মত প্রকাশ করেছি, আই হ্যাভ এক্সপ্রেসড মাই ওপিনিয়ন, কিন্তু গভর্নমেন্ট মানব দক্ষতা প্রকাশ করেছে। প্রকাশ করা মানে একটা নথিপত্র, একটা পাণ্ডুলিপি, সেটা প্রকাশ করেছে, প্রজ্ঞাপন জারি করেছে। এই ক্ষেত্রে এগুলোকে রিলিজ করা হয়। দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড, রিলিজ করেছে। এখন প্রশ্ন হচ্ছে কি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা, যে ভার্বের পরে ভার্বকে যখন হোয়াট দিয়ে প্রশ্ন করা হয়, আমরা কিন্তু নর্মালি যেটা পাই সেটা হচ্ছে অবজেক্ট। একটু মনে করে দেখো, ভার্বকে যখন আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই সেটা অবজেক্ট, এবং অবজেক্ট থাকলেই সেটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। সো হবে দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড, গভর্নমেন্টটা রিলিজ করেছে। কি রিলিজ করেছে? একটা মানচিত্র। কি? সরকার, সরি আমার একটা মিস্টেক হয়েছে, মানে আমি ওখানে সরকারকে জাতীয় সঙ্গে যুক্ত করেছিলাম, কিন্তু আসলে জাতীয় দক্ষতা মানচিত্র একসাথে, অর্থাৎ সরকার জাতীয় দক্ষতা মানচিত্র প্রকাশ করেছে। তাহলে আমি কি করব? দ্য গভর্নমেন্ট হ্যাজ রিলিজড, ওকে। এইবার আমরা ন্যাশনাল কথাটাকে এখানে নিয়ে আসব। ন্যাশনাল কথাকে নিয়ে আসতে পারি NATION, আর ন্যাশনাল কি যেন? জাতীয় দক্ষতা, স্কিল, স্কিল ম্যাপ, জাতীয় দক্ষতা আর ন্যাশনাল স্কিল ম্যাপ। হ্যাঁ, ওয়েল, এবার হয়েছে যে গভর্নমেন্ট হ্যাজ রিলিজড আর ন্যাশনাল স্কিল ম্যাপ। সুন্দরভাবে এটা হলো ট্রানজিটিভ, তার প্রমাণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ যে এই টাইপের বাক্যগুলোর একটা ব্যবহার দেখতে পাবে। 4 নাম্বার, ভার্ব ইনট্রানজিটিভ। ইনট্রানজিটিভ মানেই নিশ্চয়ই তোমাদের মনে আছে যে ভার্বের পর ভার্বকে যখন তুমি প্রশ্ন করবে হোয়েন দ্বারা অথবা হোয়ার দ্বারা অথবা হোয়াই দ্বারা, বিশেষ করে এই কয়েকটা, এগুলো দিয়ে আমরা যে আনসারটা পাই সেটা কিন্তু অ্যাডভার্ব পাই। এগুলো দিয়ে যে প্রশ্ন করে উত্তরটা পাই সেটা হচ্ছে মূলত অ্যাডভার্ব। ওকে, আমি একটু হাইলাইট করে এখানে অন্য কালার দিই। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব, ভার্বকে আমরা এগুলো দিয়ে যখন প্রশ্ন করি, সো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখি। আশা করি এই বেসিকগুলো তোমাদের কন্ট্রোলে আছে, এর আগে শিখিয়েছি তোমাদের। তাহলে এবার আসো, ভোরে পাখিরা হঠাৎ চুপ করে গেল, মানে থেমে গেল, ডাকতে ডাকতে ঠান্ডা হয়ে গেল, তার মানে ভোরে পাখিরা হঠাৎ চুপ করে গেল। তাহলে তুমি কি বলবে এবার? বলো আমার সাথে, ভোরে পাখিরা। প্রথমত আমরা বাক্যের ভার্ব লিখেছি, চুপ করে গেল। এখন এখানে ফল থেকে ফেল না করে আমি রিমেইনও দিতে পারি, রিমেইন, হ্যাঁ, অথবা কেপ্ট, হয়ে গিয়েছিল, আমি দুটোই দিতে পারি, দিলাম। এবার সাবজেক্টটা কি? পাখিরা চুপ হয়ে গিয়েছিল, সো বার্ডস। নিশ্চয় জানো বার্ডস নির্দিষ্ট করে বলা হচ্ছে, এই জন্য দা হলো দ্য বার্ডস রিমেইনড, পাখিরা রয়ে গেল। কেমন রয়ে গেল বলো এবার? এবার সাইলেন্ট রয়ে গেল, পাখিরা একেবারে সাইলেন্ট রয়ে গেল। কখন? ভোরে। সো আমরা বলতে পারি অ্যাট ডন, ভোরবেলায়, DAWN, ডন, হ্যাঁ, অথবা আর্লি ইন দ্য মর্নিং, অনেক কিছুই। অ্যাট ডনটা একটু স্ট্যান্ডার্ড। দ্য বার্ডস রিমেইনড কেপ্ট সাইলেন্ট অ্যাট ডন।
কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যদি আমি রিমেইন বা কেপ্ট দিই তাহলে কি এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়েছে? ইয়েস, এটা ওয়ান কাইন্ড অফ ইনট্রানজিটিভ ভার্ব। যেহেতু এরপরে অবজেক্ট নেই, অন্য কিছু আছে, কিন্তু সেটাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু নর্মালি সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সেটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব ইজ ওয়ান কাইন্ড অফ ইনট্রানজিটিভ ভার্ব, যেহেতু এরপরে কোনো অবজেক্ট থাকে না। সো এখানে আমি যেটা বলবো যে সবচেয়ে বেস্ট হতে পারতো আরেকটা দিলে, যেটা আমি প্রথমে দিয়েছিলাম, ফল থেকে ফেল। হ্যাঁ, অর্থাৎ রয়ে গিয়েছিল। রিমেইন বা কেপ্ট বা ফেল সাইলেন্ট অ্যাট ডন। ওকে, মেন কথা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বকে চেনানো এবং ইনট্রানজিটিভ ভার্বের ব্যতিক্রম একটি ব্যবহার দেখানো। নর্মালি আমি যদি তোমার এখানে গো দিতাম, যাওয়া, স্লিপ ঘুমানো, ইন্টার প্রবেশ করা, তোমরা বুঝতে, কিন্তু কোনো কোনো সময় এগুলো ইনট্রানজিটিভলি ইউজ হতে পারে। এবং লিঙ্কিং ভার্ব এক অর্থে ইনট্রানজিটিভ, বিকজ তারপরে অবজেক্ট বসে না। কারণ ভার্বের তো এই মূল দুইটা ক্যাটাগরি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। কোনো কোনো সময় বলা হয় ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং হচ্ছে লিঙ্কিং। বুঝতে পেরেছ? ওকে, সো এই হলো 4 নাম্বার। এরপর দেখব 5 নাম্বার। নাম্বার 5, টেন্স। এখানে এসে আমি আবারও তোমাদের জিজ্ঞাসা করছি, ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে তথা পুরো ইংরেজিকে তোমাদের গ্রিপে নিয়ে আসার জন্য টেন্স সম্পর্কে অগাধ কনফিডেন্স থাকতে হবে। টেন্সের স্ট্রাকচার, টেন্সের হিডেন আর যে রহস্য, ফ্যাক্ট, এগুলো তোমার জানতে হবে। আজকে আবারও জানতে চাই, টেন্স নিয়ে কনফিউশন নেই কাদের কাদের, একটু কমেন্টে জানাও। বা যদিও কনফিউশন রয়েছে, কোন কোন জায়গায় রয়েছে একটু জানাও তো, একটু দেখার চেষ্টা করি। টেন্স, তো টেন্স থেকে আমি একটি বাক্য দিয়েছি, আমি জানুয়ারি থেকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি জানুয়ারি থেকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি, এ ধরনের কথা আমরা বলতেই পারি। বা আমি জানুয়ারি থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, অথবা জানুয়ারি থেকে আমি নতুন কিছু করব বলে সিদ্ধান্ত নিচ্ছি। এই ধরনের অনেক কথা বলতে হয়, লিখতে হয়। তো যেহেতু অতীত থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলমান, সেই জানুয়ারি থেকে শুরু করে প্রস্তুতি তোমার এখনও চলছে। কাজটা শুরু হবে অতীতে, কিন্তু এখনও চলবে, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন প্রিপেয়ারিং, রাইট? সো এখানে আসি এবার, আমি শুরু করেছি। সো আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, রাইট? আই হ্যাভ বিন প্রিপেয়ারিং, প্রিপেয়ারের পরে একটা ফর বসে, প্রিপেয়ার ফর সামথিং, রাইট? প্রিপেয়ার ফর দ্য কি নির্দিষ্ট করে বিসিএস এক্সাম, তার মানে বিসিএস এক্সাম বলতে পারো বা বিসিএস বললেও হয়। আমি জানুয়ারি থেকে বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছি। ফর দ্য বিসিএস এক্সাম, কবে থেকে? ইয়েস, সিন্স জানুয়ারি, জানুয়ারি, জানুয়ারি। ওকে, ঠিক আছে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স বা ফরের যে ব্যবহারটা আছে, এই সূক্ষ্ম বিষয়গুলোতে তোমাকে দক্ষ হতে হবে। যখন বাংলায় আমরা কোথাও বলি যে থেকে বা হতে, তখন ব্যবহার করি সিন্স। আর বাংলায় যদি বলতাম ধরে বা যাবত, তখন ব্যবহার করতাম ফর। দেখবে বাংলার সাথে ইংরেজি চমৎকার মিল আছে। যেমন আমি 2 ঘন্টা ধরে পড়ছি, 2 ঘন্টা যাবত পড়ছি, তার মানে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। বুঝতে পেরেছ? তার মানে থেকে বোঝালে সিন্স, ধরে বা যাবত হলে সেখানে ফর। ওয়েল, এই ছোটোখাটো খুঁটিনাটি বিষয়গুলোতে কোনো কনফিউশন রাখা যাবে না। ওয়েল ডান, যারা কমেন্টে জানিয়েছো কনফিডেন্স আছে, যাদের সমস্যা নেই ওয়েলকাম। যাদের সমস্যা রয়েছে আমি দেখছি কমেন্টে, তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা সময় পেলেই টেন্সটা একটু দেখবে। জানি বলে আর কোনোদিন দেখবো না, ব্যাপারটি যেন এমন না হয়। আই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর দ্য বিসিএস এক্সাম সিন্স জানুয়ারি। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে যেতে চাই তোমাদের আমি। যদি এই নোটটা তোমরা সবাই মনে রাখবে, যদি এই সিন্সটা কখনো বাক্যের শুরুতে ব্যবহার হয়, তাহলে এই বাংলাটার অর্থ হবে যেহেতু। সিন্স মানে হচ্ছে যেহেতু। ওকে, যেমন আমি যদি বলি সিন্স ইউ আর ইল, ইউ আর অ্যাবসেন্ট, যেহেতু তুমি অসুস্থ তাই তুমি অনুপস্থিত। একটু খেয়াল করো, খুবই মজার একটা টুইস্ট আছে। সিন্সের বাংলা অর্থটা এখানে কি? সিন্স, যেহেতু তুমি অসুস্থ তুমি অনুপস্থিত। অথচ এই সিন্স যখন বাক্যের মাঝে ব্যবহার করা হয়, আমরা কেন ট্রান্সলেশনে দক্ষ হই না, অনুবাদে দক্ষ হই না, একটু খেয়াল করো। সিন্স যদি বাক্যের মাঝে ব্যবহার করা হয়, আমি একটু যেহেতু সবগুলো রেড দিচ্ছি, এটাও রেড দিই আমি। আচ্ছা, সিন্স যদি বাক্যের ব্যবহার করা হয়, তাহলে
খেয়াল করো, ইট ওয়াজ 10 years since I met you. It is 10 years. It is 10 years since I met you. দেখো এখানেও সিন্স আছে, এখানেও সিন্স আছে। হ্যাঁ, কোন সিন্সের অর্থ কি? এই সিন্স যে 10 বছর হয়ে গেল যখন, এইখানে সিন্স মূলত হোয়েনের মতো অর্থ দেয়। যদিও তুমি এখানে হোয়েন বসাতে পারবে না, কিন্তু অন্তর্নিহিত অর্থটা হচ্ছে যখন। তাহলে ইট ইজ 10 years since I met you, এটা 10 বছর হয়ে গেল যখন তোমার সাথে আমি দেখা করেছিলাম। এখন এগুলো না জানার কারণে তুমি বঙ্গানুবাদের সমস্যা ফেস করো। আর এখানে আবার সিন্স মানে কি দেখলাম? থেকে। এখানে সিন্সের বাংলা অর্থটা আবার কেমন বলো তো? অনেকটা ফ্রমের মতো। তাই বলে কিন্তু তুমি আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আবার ফ্রম দিতে পারবে না। বুঝতে পেরেছ? ব্যাপারগুলো খুবই চমৎকার এবং সাংঘর্ষিক। সো আমি চাই যে তোমরা এই ছোট ছোট পার্থক্যগুলো একটু দেখে রাখো। ওকে, সো এবার আসবো আমরা নেক্সট 6 নাম্বার। 6 নাম্বার অ্যাডভার্বের একটা ব্যবহার দেখব আমরা, এবং প্রায় বাক্যগুলোতেই মনের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে অ্যাডভার্বের দুর্দান্ত ব্যবহার রয়েছে। অ্যাডভার্বের কথা বললে আমাদের একটা কমন যেন স্মৃতি মনে থাকে, এগুলো সাধারণত বাক্যের শুরুতে বসে। আমি বলবো যে স্টার্ট, এগুলো হচ্ছে স্টার্ট এবং হচ্ছে এন্ড, বাক্যের শুরুতে এবং শেষে বসে। আমি একটু হাইলাইট করি, বাক্যের শুরুতে অথবা শেষে বসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই যেগুলো শেষে বসে সেগুলোর সাথে সাধারণত এল ওয়াই যুক্ত থাকে, যুক্ত থাকে। আর শুরুতে যেগুলো থাকে সেগুলো সাধারণত সময় প্রকাশ করে। এই যেমন ধরো গতকাল, আজ, গতদিন, ইয়েস্টারডে, টুডে, এই ধরনের শব্দ। আর শেষে সাধারণত যেটি থাকে সেটি ওয়াই যুক্ত। অনেক সময় ওই ইয়েস্টারডে, টুডে এগুলোও থাকে, বাট মোস্ট অফ দ্য টাইমস তুমি ওয়াই যুক্ত অ্যাডভার্বগুলোই পাবে। আচ্ছা, বাক্যটা দেখি, সে আজ অত্যন্ত শান্তভাবে প্রশ্নের উত্তর দিয়েছে। দিয়েছে, কাজটি শেষ হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাজ আনসার্ড। ওকে, ডান। তাহলে কে উত্তর দিল? সে দিল। তাহলে আমরা কি বলবো? হি আনসার্ড, সে উত্তর দিল। এখন আমি যদি বলি কি উত্তর দিল, কি? হি আনসার্ড, প্রশ্নের উত্তর দিয়েছিল। সো হি আনসার্ড দ্য কোয়েশ্চেন। সে প্রশ্নের উত্তর দিল। ভেরি গুড। আমি বলছি কিভাবে দিল? হাউ। কিভাবে, হাউ দিয়ে প্রশ্ন করছি, কিভাবে আনসার দিয়েছিল? তাহলে শান্তভাবে। সো শান্তর ইংরেজি কি? কাম। শান্তভাবে এলওয়াই, এই যে এলওয়াই লাগালাম বাক্যের শেষে। এখন বাক্যটি শেষ হয়ে যায়নি, আমি বলতে চাচ্ছি যে আজ, এই আজটা আমি এখানে দিচ্ছি, এখানে দিলেও হবে। তোমরা মনে রাখবে যখন এলওয়াই যুক্ত অ্যাডভার্ব থাকে আর কোনোটা দিন প্রকাশক থাকে, যেমন আজ, গতকাল, এইরকম, তখন সেগুলোকে শুরুতে দেওয়া হচ্ছে বেস্ট। তাহলে টুডে, আমি এবার ছোট হাতের হি দিলাম। টুডে হি হ্যাজ আনসার্ড দ্য কোয়েশ্চেন কামলি। সে আজকে শান্তভাবে, অত্যন্ত শান্তভাবে প্রশ্ন উত্তর দিয়েছিল। এখানে আমি কোয়েশ্চেন্স বলবো, প্রশ্নসমূহের ব্যাপারটা এরকম, প্রশ্নের। আরেকটি মজার কথা হচ্ছে অত্যন্ত শান্তভাবে। খেয়াল করো, শান্তভাবের আগে আমি বলেছি অত্যন্ত, মানে অনেক বেশি। তাহলে এখানে হচ্ছে এক্সট্রিমলি বা সো, বা সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটি, সেটা হচ্ছে ভেরি কামলি, রাইট? অ্যাডভার্বের পূর্বে কিন্তু আরেকটা অ্যাডভার্ব বসেছে। সো ছোট্ট এই নোটটা তোমরা করে নিবে। অ্যাডভার্বের পূর্বে VERB, ভার্ব প্লাস হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্বের পূর্বে যখন আরেকটা অ্যাডভার্ব বসে, এইটা কিন্তু মূলত হয়ে যায় ইন্টেন্সিফায়ার। অর্থাৎ পরের অ্যাডভার্বের অর্থটাকে একটু বাড়িয়ে দেয়। যেমন কামলি, শান্তভাবে বলছে অত্যন্ত কামলি, মানে খুব বেশি পরিমাণ। এই ইন্টেন্স করে দেয়, বাড়িয়ে দেয়। আগেরটা হচ্ছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্বও হয়, কোনো কোনো সময় আবার অ্যাজেক্টিভও হয়। অর্থাৎ অ্যাজেক্টিভের সাথেও কিন্তু এটা বসে। যেমন হচ্ছে ভেরি গুড, যদি গুড হতো তাহলে কি হতো? অ্যাজেক্টিভ হয়ে যেত। সো ভেরি কামলি, এটা হচ্ছে অ্যাডভার্ব হয়েছে। ওকে, সো ইন্টেন্সিফায়ার কিন্তু অ্যাডভার্বের পূর্বে বসে, আবার অ্যাজেক্টিভের পূর্বে বসে। ছোট নোটটা করে রেখো এবং মনে রেখো, খুব খুব কাজে দেবে। আচ্ছা, ওকে, সো এরপরে আমরা নেক্সট 7 নাম্বার দেখি।
আরেকটি ব্যাপার এখানে টুডে হি হ্যাজ আনসার, এই যে হার্টবিটটা একটু তোমরা বোল্ড করে নিতে পারো। ওয়েল, এবার হচ্ছে 7 নাম্বার প্রেপোজিশন। প্রেপোজিশনের দুর্দান্ত ব্যবহার তোমাদের শিখতে হবে। আজকের ক্লাসটি পর আমি তোমাদের সাপোর্টিং নোটের সাথে প্রেপোজিশনের তোমাদের একটা চার্ট দেব। রাইটিংয়ের ক্ষেত্রে কোন প্রেপোজিশনগুলো জানা দরকার, এর ভেতরে রয়েছে জেনারেল প্রেপোজিশন, ওই যে ছোট স্থান হলে অ্যাড, বড় স্থান হলে ইন, এই ধরনের। আরেকটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, কিছু নির্দিষ্ট শব্দের পরে নির্দিষ্ট প্রেপোজিশন বসে, যেমন টেক পার্ট ইন, অ্যাভয়েড বাই, এক্সেল ইন। আবার কিছু আছে যেগুলো প্রেপোজিশনের মতো বাট দে আর কল্ড গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বও প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। টেক পার্ট ইন, যেমন এই যে টেক পার্ট ইনটা, আমি এখানে ইনটা ছেড়ে দিয়েছি, টেক পার্ট ইন হবে, দেখাচ্ছি একটু পরে কেন হবে। এই প্রেপোজিশনের চমৎকার একটা সাপোর্টিং নোট তোমরা পেয়ে যাবে, এবং প্রেপোজিশনের সঙ্গে কোলোকেশন বা কিছু জিনিস মুখস্থ রাখা যে খুব জরুরি সেটারও একটা বিষয় পেয়ে যাবে। ক্লাসটি শেষ করে অন্যান্য হোমওয়ার্কের সাথে এটা দারুণভাবে শেষ করবে। ক্লিয়ার? সো আমি অ্যাপ বা ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নিয়ে নেবে। আর যারা তোমরা ভর্তি হয়ে আছো, ভর্তি হয়ে ক্লাস করছো, খেয়াল করে দেখো প্রথম দিন থেকে প্রতিটা ক্লাসেই সাপোর্টিং নোট সব কিছু কত চমৎকারভাবে সাজানো। আশা করছি তোমরা এভাবে পেয়ে যাবে। আচ্ছা, এবার দেখো পরিবেশ সচেতনতার বিষয়ে শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেয়। ওয়েল, অংশ নেয়, টেক পার্ট ইন, কোনো কিছুতে অংশ নেওয়া, টেক পার্ট ইন। আচ্ছা, শিক্ষার্থীরা কারা অংশ নেয়? শিক্ষার্থীরা, সো আমি লিখব দ্য স্টুডেন্টস, DENTS। ওকে, দ্য স্টুডেন্টস টেক পার্ট ইন, কি মনে হচ্ছে এস হবে না, যেহেতু প্লুরাল। শিক্ষার্থীরা অংশ নেয় কিসে? বলা হচ্ছে যে আলোচনায়। সো আমি বলবো টেক পার্ট ইন ডিসকাশন, নাউন করে দেব ডিসকাশন। আচ্ছা, একটি বিষয় বলো তো, ডিসকাশন শব্দটা যে নাউন, তোমাদের কি খুব বুঝতে কষ্ট হচ্ছে? মোটেই না। যারা আমার প্রথমে যে দেওয়া হোমওয়ার্কগুলো, ভোকাবুলারিগুলো পড়ছো, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেখানে দেখবে অসংখ্যবার এটা দেখেছো তোমরা, শব্দের শেষে SION থাকলে সেটা নাউন হয়, TION থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়। দেখেছো না? দেখতে দেখতে আসলে শেখা হয়। আমি তো মনে করি শেখার সবচেয়ে বেশি অংশটা আসে মূলত দেখা থেকে, এরপরে আসে লেখা, তারপরে শোনা, সব কিছুর মধ্যে দিয়ে, বাট দেখা থেকে সবচেয়ে বেশি লার্নিংটা হয়। তো সেই দেখাটা চলছে সব কিছুর মধ্যে দিয়ে। তো ডিসকাশনটাকে আমরা নাউন বলছি। দ্য স্টুডেন্টস টেক পার্ট ইন আ ডিসকাশন, ডিসকাশনে কি করলো? অংশ নিল। ডিসকাশন কোনো বিষয়ের ওপরে যখন আলোচনা করা হয় তখন অন বসে। ডিসকাশন অন কিসের ওপরে? পরিবেশ সচেতনতার বিষয়ে। হ্যাঁ, এই বিষয়টা পরিবেশ সচেতনতার। সো কি হবে? এনভায়রনমেন্টাল। ওকে, এনভায়রনমেন্টাল কি? অ্যাওয়ারনেস, সচেতনতা, অ্যাওয়ারনেস। ওকে, তাহলে আমরা সহজ করে একবার পড়ে দেখি। দ্য স্টুডেন্টস টেক পার্ট ইন আ ডিসকাশন অন এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস। খুব চমৎকারভাবে বলতে পারলাম যে পরিবেশ সচেতনতার বিষয়ে শিক্ষার্থীরা আলোচনায় অংশ নেয়। মানে এটা প্রেজেন্ট টেন্সে বর্ণনামূলক একটি বাক্য, অতএব সব কিছুই ঠিকঠাক রয়েছে। ওকে, সো প্রেপোজিশন সংক্রান্ত দুর্দান্ত আজকে সাপোর্টিং একটা নোট পেয়ে যাবে। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং সেখান থেকে ধারণা পাবে যে প্রেপোজিশন লেখার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। এবং আমি তো অনেক সময় বলি যে সবচেয়ে সেন্সিটিভ বিষয় হচ্ছে প্রেপোজিশন আর আর্টিকেল। এরা সাইজে ছোট কিন্তু খুবই জ্বালা দেয়। ওই যে একটা কথা আছে না, যে ছোট সাপের বড় বিষ, কামড়ালি করে ইসিস। ছোটবেলার গল্পের কথা। ছোট সাপ, বাট কামড় দিলে সেটা যন্ত্রণা বেশি। প্রেপোজিশন এবং আর্টিকেল সাইজে ছোট, কিন্তু একে ধরা, বাক্যের মাঝে ভুল ফাইন্ড করা খুবই বেশি কঠিন। তা আমরা ইনশাল্লাহ সেই কঠিন বিষয়টিকে রাখবো না, আমরা সহজ করে দেব। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা নেক্সট 8 নাম্বারে যাই। এবার কনজাংশন। কনজাংশন বললেই মনে পড়ে যায় দুইটি বাক্যকে যুক্ত করার কথা। এখানে আমরা অনেক রকম কনজাংশন পাবো, অ্যান্ড, বাট, অর, নট অনলি বাট অলসো, আইদার, অর, নাইদার, নর, অনেক ধরনের। তো বাক্যটায় দেখি কোন ধরনের কনজাংশন ব্যবহার হচ্ছে। কনজাংশনের লক্ষ্য হচ্ছে দুইটি বাক্যকে একসাথে ক্লোজ করা,
কাছে লাগানো। তুমি হয় অনলাইনে আবেদন করবে, নয়তো সরাসরি কাউন্টারে জমা দেবে। আচ্ছা, বাক্যটা একটু ট্রাই করো তো নিজে নিজে। তুমি হয় অনলাইনে আবেদন করবে, নয়তো বা সরাসরি কাউন্টারে দেবে। তাহলে এই যে হয় নয়তো, হয় নয়তো, এর জন্য আমরা একটা কনজাংশন ইউজ করব যার নাম হচ্ছে পেয়ার কনজাংশন, মানে দুইটা একসাথে। কি বলো তো সেটা? হ্যাঁ, ওই শব্দগুলো আমি দু একটা লিখে দিই, যেমন আইদার ডট ডট অর, তারপরে নাইদার ডট ডট নর, ইত্যাদি ইত্যাদি, নট অনলি ডট ডট বাট অলসো, মনে আছে তো ওইগুলোই। এগুলো রিপিট হচ্ছে অনেকটা তোমাদের, খালি চোখ বন্ধ করে দেখতে থাকো। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি হয় অনলাইনে আবেদন করবে, নয়তো সরাসরি কাউন্টারে জমা দেবে। দেবে মানে হচ্ছে ফিউচার উইল অ্যাপ্লাই। আমরা ভার্ববিটটা লিখে রেখেছি। এবারে আমরা সাবজেক্ট বাকি অংশগুলো একটু ফিল আপ করি। তুমি, সো যেহেতু তুমি বলা হয়েছে আমরা এখানে ইউ লিখব। তাহলে ইউ উইল অ্যাপ্লাই, ওকে, তুমি আবেদন করবে আইদার, আইদার কোথায়? অনলাইন। হয় অনলাইনে আবেদন করবে। অনলাইন কিন্তু একটা অ্যাডভার্ব, হ্যাঁ, তাই এর আগে কোনো প্রেপোজিশন বসে না, মানে অনলাইন অথবা থ্রু অনলাইন, বাই অনলাইন এগুলো বসে না। মনে রাখবে অ্যাডভার্বের পূর্বে কোনো প্রেপোজিশন বসে না। আচ্ছা, ইউ উইল অ্যাপ্লাই আইদার অনলাইন অর, এই যে অর দিচ্ছি, অরটা কেন দিচ্ছি? এই যে আইদার আছে তাই আমি অর দিতে বাধ্য। সো অর, অর তুমি কোথায় করবে? অ্যাট দ্য, সরি, অ্যাট দ্য কোথায়? তুমি হচ্ছে সরাসরি কাউন্টারে করবে, অ্যাট দ্য কাউন্টার। হ্যাঁ, অ্যাট দ্য কাউন্টার, তো নয়তো সরাসরি, অর দ্য অনলাইন, অর দ্য, অ্যাট দ্য কাউন্টার ডিরেক্ট, DIRECT, ডিরেক্ট, মানে তুমি সরাসরি কাউন্টারে সরাসরি করবে। ডিরেক্ট বলতে এটা কিন্তু অ্যাডভার্বই হবে। সো তুমি এখানে ডিরেক্ট সবসময় যে ভার বা অ্যাডজেক্টিভ ওরকম না, বাকি শেষে বসলে অ্যাডজেক্টিভগুলো আবার অ্যাডভার্ব হয়ে যায়। আবার এই বাক্যতে তুমি যদি ডিরেক্ট কথাটি নাও লেখো, বাক্যটি কিন্তু তার মূল অর্থ হারাবে না। এই সরাসরির জন্য ডিরেক্ট দিতে হবে এরকম কোনো কথা নেই। ইউ উইল অ্যাপ্লাই আইদার অনলাইন অর দ্য কাউন্টার। তুমি হয় অনলাইন আবেদন করবে, নয়তো সরাসরি কাউন্টারে করবে। সো এখানে আমাদের মনে রাখতে হবে আইদার এবং অরের ব্যবহারটা। এভাবে আইদার অর আসতে পারে, নাইদার নর আসতে পারে, নট অনলি বাট অলসো আসতে পারে, বোথ অ্যান্ড আসতে পারে, অনেক কিছু। সো কনজাংশন ইউজের ক্ষেত্রে আমরা একটু সচেতন হব। ওকে, আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হলো বাংলায় লেখার সময় কমা থাকতে পারে, কিন্তু সেটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব সেখানে কিন্তু আর কমার কোনো প্রয়োজন নেই। বেসিক লেভেল শিক্ষার্থীরা ভাবতে থাকে যে আচ্ছা কমাটা বসাবো কোথায়, রাইট? আচ্ছা, 8-এর পরে দেখবো আমরা 9 নাম্বার। ওয়েল, এবার দেখবো আমরা 9 নাম্বার, রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্বস। রিলেটিভ প্রোনাউন তো মোটামুটি বুঝি আমরা, হু, হুইজ, দ্যাট, কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব কোনগুলো সেইগুলো নিয়ে একটু ফার্স্টে বলি। রিলেটিভ অ্যাডভার্ব বেসিকলি তোমরা 3টা দেখতে পাবে। একটা হচ্ছে হোয়েন, হোয়েনের ব্যবহার, একটা হচ্ছে হোয়ার, এবং আরেকটা হচ্ছে হোয়াই। একটু মনে করে দেখো, একটু আগে কিন্তু এটা নিয়ে কথা বললাম যে এগুলোই কিন্তু দিয়ে প্রশ্ন করতে হয় ভার্বকে, তাহলে অ্যাডভার্ব পাওয়া যায়। তার মানে অ্যাডভার্ব পাওয়া যায় যে যে ডাবলএস কোয়েশ্চেন দিয়ে, সেইগুলোর নামই হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এই রিলেটিভ অ্যাডভার্ব যখন কোনো বাক্যতে বসে, কি ধরনে বসে আর কি ধরনের সমস্যাটা ফেস করো সেটা আমি তোমাদেরকে দেখাবো। যেদিন ঝড় এসেছিল সেদিন জেলেরা ঘরেই ছিল, এই ধরনেরই বাক্য হয় যখন তুমি বলেছিলে আমি এটা করিনি। আমি যখন এরকম বলি আমি বালকটিকে চিনি যে আমার ভাই। কোনো ব্যক্তির কথা যখন বলা হয় রিলেটিভ প্রোনাউন, যখন কোনো স্থানের কথা এসে যায়, সময়ের কথা এসে যায়, কোনো কারণের কথা এসে যায়, তখন কিন্তু সেখানে এই শব্দগুলো রিলেটিভ অ্যাডভার্ব হয়। আচ্ছা, আমরা বাক্যটা দেখি, তারপরে বাকিটা এমনি বুঝবে। যেদিন ঝড় এসেছিল, তাহলে নর্মালি তুমি কি করবে? আমি যদি এরকম করে বলি হোয়েন দ্য স্টোর্ম, যেদিন ঝড় এসেছিল, এসেছিল মানে কি? এখানে কাম জানতে হবে, এই ধরনের শব্দগুলোই তোমাকে শিখতে হবে। ঝড় এসেছিল মানে ঝড় আসে না, ঝড় আঘাত হানে। সো এটা হচ্ছে স্ট্রাইক, এনেছিল পাস্ট টেন্স, স্ট্রাক, স্ট্রাইক, STRIKE, মানে এটা হচ্ছে প্রেজেন্ট হচ্ছে STRIKE, স্ট্রাইক, এটার পাস্ট হচ্ছে স্ট্রাক। তাহলে যখন ঝড় আঘাত হেনেছিল সেদিন জেলেরা ঘরেই ছিল, সেদিন জেলেরা ঘরে ছিল। তাহলে যে দিন
সেদিন। এখন মজা বুঝো, হোয়েন মানে তো যখন, না হয় মানলাম, কিন্তু সেদিনের জন্য তুমি আবার কি নেবে এখানে? তুমি হয়তোবা এখন কি বলবে এখানে আমি জানি না। দ্য ফিশার, FISHERS, ফিশার্স, জেলেরা কি করলো? ঘরেই থেকে গিয়েছিল, ঘরেই ছিলেন, তার মানে থেকে গিয়েছিল, পাস্ট টেন্স। স্টেইড, এই পাশে পাস্ট টেন্স, এই পাশে পাস্ট টেন্স। ওকে, তাহলে দ্য ফিশার্স স্টেইড কোথায় ছিল? ঘরেই ছিল, মানে ইনডোর ছিল, ইনডোর্স। এখন আমার প্রশ্ন হলো, বাক্যটি কি তোমার কাছে ঠিক মনে হচ্ছে? বেসিক লেভেলে তুমি এটাই হয়তো লিখে আসতে, হোয়েন দ্য স্টর্ম স্ট্রাক, যখন ঝড় আঘাত এনেছিল, জেলেরা ঘরে ছিল, কিন্তু সেদিনের অর্থ এখানে তুমি ক্লিয়ার করতে পারলে না। সো এইবার তোমাদেরকে মজার বিষয়টা দেখাই। বাক্যটা হবে এরকম, দ্য ডে, সময়, যে দিন, রাইট? এরপরে হচ্ছে হোয়েন, দ্য ডে হোয়েন দ্য স্টর্ম স্ট্রাক, যে দিন ঝড়টা আঘাত হেনেছিল, সেই দিন। এর মধ্যে যেদিন সেদিন লুকানো আছে, তাহলে আগে তোমাকে দিতে হবে সেই সময়টা, তারপরে হচ্ছে হোয়েন, ডিরেক্ট হোয়েন নয়। সো খুবই ফ্যান্টাস্টিক একটি বাক্য, দ্য ডে হোয়েন দ্য স্টর্ম স্ট্রাক, এরপর বাকি যে অংশটি আছে তুমি সেটা দিয়ে দাও, দ্য ফিশারম্যান স্টেড ইনডোর। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছো, এই বাক্যতে আমরা যে হোয়েনটা ব্যবহার করলাম সেটি হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। এটা কিন্তু অন্য বাক্যের মতো নয়। অন্য বাক্যতে যেমন প্রশ্ন করা হয় যে হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে, হোয়েন উইল ইউ কাম, তুমি কখন আসবে, ওগুলো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। কিন্তু রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে তোমাকে অবশ্যই তার আগে একটা নাউন দিতে হবে, এবং সেটা কোন ধরনের বাক্য? যেদিন সেদিন, যে সময় সে সময়, যে কারণে সেজন্য। এই রকম যখন সময়, স্থান এবং হচ্ছে কারণ নির্দেশক ব্যাপারটা থাকে, তখনই কিন্তু রিলেটিভ অ্যাডভার্বের ব্যবহার হয়। এই কনফিউশনটা তোমাদের ভিতরে ক্রিয়েট হয়, মনে মনে ভাবো একটা বাংলা, কিন্তু সেটার কলমের মাথা দিয়ে বের হয় না, রাইট? আশা করছি প্র্যাকটিসের মাধ্যমে এর পূর্ণতা আসবে, এবং আমি একটু পরে দেখাবো কত প্র্যাকটিস করতে চাও তোমরা, সেই সোর্স তোমাদের দেখিয়ে দেব। STORM, হ্যাঁ বার্ন ঠিক আছে তো? ওকে, স্ট্রম। আচ্ছা, এই পর্যায়ে তোমাদের কাছ থেকে ছোট্ট করে জানতে চাই, ক্লাসটা বেশ বড়ই বলা যায়, এখন পর্যন্ত মনোযোগ দিয়ে লেগে আছো নাকি বাধ্য হয়ে, নাকি মনে মনে ভাবছো কোর্স ফি দিয়ে যখন ভর্তি হয়েছি একটু থাকি না? আর কারা কারা পড়ার মধ্যে ডুব দিয়ে আছো, নিজের অজান্তেই হারিয়ে গেছো, একটু আমাকে জানো। দেখো, শেখার ক্ষেত্রে ভালো লাগাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিডিং যদি প্লেজার না হয়, রিডিং ফর প্লেজার, আনন্দের সাথে যদি পড়ার সাথে যদি আনন্দ মিক্স আপ না হয়, তুমি সত্যিই নিজেকে খুব অপরাধী ভাববে, মনে হবে তুমি জেলখানা থেকে বের হয়েছ এই 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস শেষে। আনন্দের মধ্যে হারিয়ে যাও এবং দেখবে সেখান থেকে তুমি অনেক কিছু পাচ্ছ। যেখান থেকে তুমি ভালো কিছু পাও, যেটা দিয়ে তুমি ভালো কিছু করো, মনে রাখো সেটা কিন্তু তোমার প্রিয় ছিল। তাই আমি বলবো, ইংরেজিকে যদি প্রিয় করতে চাও, ইংরেজিতে দক্ষ হতে চাও, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতে চাও, তাহলে অভিনয় করে হলেও এই আয়োজনটাকে তোমার প্রিয় একটা আয়োজন বানাও। ইনশাল্লাহ দেখবে তুমি অনেক কিছু পারবে। আর হ্যাঁ, আরেকটি কথা বলি, যে কোনো ভালো কাজের শুরুতে, সম্ভাবনাময় কাজের শুরুতে, যেটা করতে চাও, সম্ভাবনা রেখেছ, শুরুর আগে ইনশাআল্লাহ বলতে মোটেই ভুল করবে না। ইনশাআল্লাহ অত্যন্ত পাওয়ারফুল একটা দোয়া। ইনশাআল্লাহ না বলে তুমি কাজ শুরু করলে সেই কাজটি ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দু একটি ক্ষেত্রে সঠিক হতে পারে, সেটিও একটা পরীক্ষার ব্যাপার, কিন্তু ইনশাআল্লাহ বলাটা অত্যন্ত জরুরি। আজকের পর যা কিছু ভালো, যা কিছু কল্যাণকর, তার শুরুতে আমরা মাস্ট ইনশাআল্লাহ বলবো। ওকে, আচ্ছা, তো 9 নাম্বারে পরে এবার আমরা পরেরটা চলে আসি, নাম্বার 10, এবং এটাই কিন্তু লাস্ট 10। এরপরেই কিন্তু আমরা দেখব চমৎকার একটা ছবি দেখে আমরা কিছু একটা লিখব। আচ্ছা, ক্লজের কথা হলো যে ছোট্ট একটা বাক্যের সাথে আরেকটা বাক্য, মোটামুটি ক্লজ নিয়ে ধারণা তোমরা ছোট্ট পেয়েছো। এর আগে বলেছিলাম ছোট ছোট বাক্য, আমি বিশ্বাস করি, আমি ভাবি, আমি এটাই করছি, যে এরকম ছোট একটা বাক্য থাকে। তো সেই সব বাক্যগুলোতে অনেক সময় দেখবে যে দ্যাট দিয়ে যুক্ত হয়, হ্যাঁ, ইফ দিয়ে যুক্ত হয়। আবার কোনো কোনো সময় দেখবে দ্যাটটা হাইড থাকে, দ্যাটটা দেখা যায় না। আমি বিশ্বাস করি যে নৈতিকতা সফলতার মূল শর্ত। আমি বিশ্বাস করি, তাহলে কি হবে? আই বিলিভ,
ঝামেলা শেষ। ভার্ব আমি বিশ্বাস করি যে, এখানে দ্যাট দেওয়াটা জরুরি। নৈতিকতা সফলতার মূল ভিত্তি। নৈতিকতা কি? নৈতিকতা মোরালিটি। মোরালিটিটাকে আমরা বলছি যে সফলতার মূল ভিত্তি। সো মোরালিটি ইজ দ্য সফলতা মূল বলতে হচ্ছে প্রাইমারি। সো আই বিলিভ দ্যাট মোরালিটি ইজ দ্য প্রাইমারি কন্ডিশন অফ কিসের জন্য? সফলতার, সাকসেস। আই বিলিভ দ্যাট মোরালিটি ইজ দ্য প্রাইমারি কন্ডিশন অফ সাকসেস। তাহলে এখানে মূলত দুইটা ক্লজ। আমি বিশ্বাস করি, এটাকে বলছি আমরা প্রিন্সিপাল ক্লজ, মানে প্রধান, এর সঙ্গে কোনো লেস যুক্ত নাই। এই যে লেস, হ্যাঁ, এই লেস থেকে বাকি অংশটুকু নাম হচ্ছে সাবঅর্ডিনেট। ওকে, এগুলো ডে বাই ডে জানবে। কিন্তু দেখো, দুইটা ক্লজ দিয়েও আমরা বাক্য বলি। এর আগে মনে আছে কিনা, আমি যখন প্রথমে তোমাদেরকে দেখেছিলাম 10টি স্ট্রাকচার মনের খাতায় রেখে দিও, ঘুরে ফিরে বারবার আসবে। বুঝতে পারছো? ওই 10টি স্ট্রাকচার, ইংরেজি ফ্রেম কতবার ঘুরে ফিরে বারবার আসছে। আচ্ছা, আমি বিশ্বাস করি যে নৈতিকতা সফলতার মূল চাবিকাঠি। এখানে তুমি আরেকটা ভাবে বলতে পারতে, দ্য প্রাইমারি কন্ডিশন অফ সাকসেস। এখানে কন্ডিশন অফ সাকসেস এইটার পরিবর্তে তুমি প্রাইমারি কি বলতে পারতে? প্রাইমারি কি টু সাকসেস, কি এর সঙ্গে টু বসে। অনেকভাবে লেখা যায় একটা কথা, আর একটু পরে আমি তোমাদের দেখাচ্ছি একটি কথাকে আমরা আরো অনেকভাবে লিখতে পারি। ওয়েল, আই believe that morality is the primary condition of success. Done. ওকে, এবার সময় এসেছে আমাদের একটা ছবি দেখে প্র্যাকটিস করার। এতদিন তো মনে মনে ভেবেছি বা পরীক্ষায় কোনো একটা অনুচ্ছেদ এসেছে সেটা দেখে আমরা তৈরি করেছি, কিন্তু একটা ছবি দেখে আমরা কিছু লিখতে পারি কিনা আজকে দেখা যাবে সেটা। তার পূর্বেই হাতে একটা বই নাও এবং বইটা চ্যাপ্টার 9 খুলে ফেলো। এই তো চ্যাপ্টার 9, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, চ্যাপ্টার 9 আমি খুলে ফেললাম, বইটা রাখলাম, আর তারপরে আমরা এখান থেকে প্র্যাকটিস করব। এটা তো প্রথম দিকে ছিল পর্ব 1, এরপর পর্ব 2, 3 অনেক কিছু আমরা পড়িয়েছি। এবারে আমরা হচ্ছে কোথা থেকে শুরু করব বলো তো দেখি। হ্যাঁ, সেই জায়গাটা পেয়ে গেছি। একটু আমরা শুরু করি। অ্যাডজেক্টিভ নয়, এখান থেকে নয়, কোথায় থেকে? হ্যাঁ, এই তো চলে এসেছে। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এবং তুমি তার আগে ছিল কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ইয়েস, মনে হয়েছে। তুমি দেখো, আজকের আলোচনা কিন্তু মূলত আমাদের এখান থেকে শুরু হয়েছে। এখান থেকে শুরু হয়েছে না? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সুন্দর করে পড়া শুরু করবে। হ্যাঁ, কোনগুলো দিয়ে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে, কিভাবে, কোনগুলোকে, ইত্যাদি। হ্যাঁ, দেখো, আর্টিকেল ব্যতীত বাকি সবগুলো এসেছে, ডিটারমিনারের সবগুলো। বাক্যগুলো খুবই চমৎকার। এই ধরনের বাক্য কিন্তু আমরা লেখাতে ব্যবহার করি, এমনকি বলিও। তার মানে স্পিকিং এবং রাইটিং দুটোতে আমাদের দক্ষতা আসবে। প্রচুর পড়ার আমি রিসোর্সটা দিয়ে দিলাম। ওকে, কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ এটা পড়ালাম, এটা পড়বো, এখন পড়বে তোমরা, ধরে ধরে পড়বে। ইজ বেকার দেন, মোর হার্ডওয়ার্কিং দেন, দেখেছ? সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, এরপরে পরেরটা পড়বে ট্রানজিটিভ ভার্ব দিয়ে বাক্যগুলো পড়বে, ট্রানজিটিভ ভার্ব। এরপরে দেখো ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে বাক্যগুলো একটু পড়বে। ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে কোন কোন ধরনের ইনট্রানজিটিভ ভার্ব, এবং সবগুলো বাক্যই কিন্তু খুবই প্রয়োজনীয় বাক্য, যেটা হরহামেশায় আমরা শুনি, বলি বা লাগবে। এরপর টেন্সের 12টা প্রকার ভেঙে ভেঙে স্ট্রাকচার দিয়েছি প্রথমে, এবং সবগুলো অবলম্বনে আমি আবার কি করেছি, তোমার সেন্টেন্স দিয়েছি প্রচুর। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে আসবে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, এইভাবে প্রতিটা টেন্সই তোমরা এখানে পেয়ে যাবে। এবং একটা বিষয় খেয়াল করো তোমরা, খুব কৌশলে প্রতিটা চ্যাপ্টার, এই বইটার প্রতিটা চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়াচ্ছি এবং তোমাদেরকে সেটা হোমওয়ার্কও দিচ্ছি। যদি না পড়ো তাহলে তো ফাঁদে আমি পড়ছি নাকি তুমি। আশা করছি তুমি যথেষ্ট সচেতন, তুমি ফাঁদে পড়তে চাও না, তাই আমার কথাগুলো একটু শোনো। হ্যাঁ, কৌশলে একটা শুধু বই নাওনি, বইটাকে আবার শেষও করে দিচ্ছি তোমাদের। কোর্স শেষ হচ্ছে, বইটা থেকেও আবার প্র্যাকটিসের জায়গাটা দেখছো।
ওয়েল, এরপরে আমাদের টেন্স শেষ হওয়ার পরে কি শুরু হলো? অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বগুলো প্র্যাকটিস করবে, কোথায় কিভাবে বসেছে। আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপরে কি? কনজাংশন। কনজাংশন নিয়ে কোন কোন ধরনের কনজাংশন কোথায় ব্যবহার হয়েছে একটু দেখবে। এরপর রিলেটিভ প্রোনাউন অ্যান্ড রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব একটু দেখবে। যেগুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, আর হু ইজ দ্যাট হলে এগুলো রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, আমার এর আগে বলেছি, আবার রিপিট করছি, ইংরেজি শেখার মূল সূচনা হবে তোমার যেদিন নেশা হবে তোমার ট্রান্সলেশন পড়া, ট্রান্সলেশন করা। হ্যাঁ, এটা তাই আমি এই বইটাতে প্রচুর পরিমাণে ট্রান্সলেশন দিয়েছি এবং আলহামদুলিল্লাহ শেষ হলো এই ব্যাপারটা। আমি ফার্স্টে তোমাদের হোমওয়ার্কটা একটু দেখিয়ে দিলাম। এবার আমরা একটা ছবি দেখে নিই, ছবি থেকে আমরা বর্ণনা করব। এবার এই ছবিটা দেখো, ছবি কতটুকু দেখে বুঝতে পারছো বা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে জানাও তোমরা। তো এখানে যে ছবিটা দেওয়া হয়েছে সেখানে দেখো, আমরা যদি দেখি যে একজন কৃষক উনি হেঁটে যাচ্ছেন খুবই প্রত্যুষে সকালবেলায়, আর পেছনে নেপথ্যে দেখা যাচ্ছে যে তাল গাছ, ঠিক তাল গাছের পেছন দিয়ে সূর্য কিন্তু উঁকি দিচ্ছে, উঠছেন। উনি দুই পাশে তার স্বপ্ন, যেটা দিয়ে সে জীবিকার স্বপ্ন দেখে, সেই সবুজ ফসল, তার মাঝখান দিয়ে যে রাস্তাটা, চিকন রাস্তা, এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন। পেছনে একটা কুড়ে ঘর, এই কুড়ে ঘরের দুটো রিজন থাকতে পারে। একটা হলো অনেক সময় এর ভিতরে ছোট মেশিন থাকে যেটা দিয়ে পানি ওঠানো হয়, এই সেচের কাজে ব্যবহার করা হয়, এবং এখান থেকে পাহারাও দেওয়া হয় যেন গরু বা ছাগল অন্য কোনো প্রাণীতে এগুলো খেয়ে নষ্ট না করে। তার সাথে দেখা যাচ্ছে যে দুইটা বাচ্চা খেলছে, হয়তো বাবার সাথে মাঠে এসেছে, খেলছে। ওকে, তো এইটাকে আমরা বর্ণনা করব 5টা সেন্টেন্সে। এটা হচ্ছে নাম্বার 1, প্রথম বাক্য। এভাবে করে আমি 5টা বাক্য দেব। হ্যাঁ, প্রথমটা খুবই সাদামাটা বেসিক, তারপরে ওই একই কথাকে আমি মিডিয়াম আরেকটু সুন্দর এবং আরেকটু স্মার্টার বলা যায় বা অ্যাডভান্স ওয়েতে লিখবো আমরা। তা আমরা আসলে যেটা লিখতে শিখি প্রথমে সেটা হচ্ছে বেসিক, এরপরে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে এই মিডিয়াম এবং হচ্ছে অ্যাডভান্স এটা নিজের ভিতরে চলে আসে। তো দেখা যাক বেসিকটা তোমরা পারছো কিনা, পাশাপাশি আমি বাকিদেরও দেখাবো। তাহলে প্রথম নাম্বার দেখো, আমি ছোট ছোট করে লিখে রেখেছি, ধরতে পারছো কিনা। 1 নাম্বার, যে ভোরবেলায় কৃষক মাঠের মধ্যে দিয়ে হাঁটছে। ধরো ভোরবেলায় কৃষক মাঠের মধ্যে দিয়ে হাঁটছে, আমি লিখছি দ্য ফার্মার হাঁটছেন, আমি বলবো ওয়াক্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মাঠের মধ্য দিয়ে, এসব ক্ষেত্রে থ্রু বসে, THROUGH, থ্রু, হাঁটছেন কিসের মধ্য দিয়ে? দ্য ফিল্ড, FIELD। দ্য ফার্মার ওয়াক্স থ্রু দ্য ফিল্ড, মাঠের মধ্য দিয়ে উনি হাঁটছেন। ওকে, এবং সেটা বলবো যে খুবই সকালে, সো বলবো আমি ইন দ্য আর্লি মর্নিং। আমি কাজ করি, এগুলোকে বোল্ড করে দিই। হ্যাঁ, ওকে, দ্য ফার্মার ওয়াক্স থ্রু দ্য ফিল্ড ইন দ্য আর্লি মর্নিং। আমি ফুল স্টপ দিচ্ছি, ভোরবেলা কৃষক মাঠের মধ্য দিয়ে হাঁটছে। ডান। এটাকে যদি আমরা আরেকটু অ্যাডভান্স লেভেল নিয়ে যেতে চাই, একটু অ্যাডভান্স তুলনামূলক, তাহলে কি হতে পারে? দ্য ফার্মার ওয়াক্স আমি রাখতে পারি, ওকে রাখলাম। আমি বলবো যে আস্তে আস্তে হাঁটছেন, স্লোলি। কিসের মধ্য দিয়ে? থ্রু, THROUGH, থ্রু দ্য ফিল্ড বলবো না, আমি বলবো যে সবুজ মাঠের মধ্য দিয়ে। সো আমি একটু যুক্ত করলাম গ্রিন ফিল্ড। কিছু না, এগুলো তুমি নিজেই ব্যবহার করা শিখবে। গ্রিন ফিল্ড আমি আগে দিয়েছিলাম ইন দ্য আর্লি মর্নিং, এবার আমি দেব ইন দ্য আর্লি মর্নিং লাইট, এরকম দিতে পারি আমি, ইন দ্য আর্লি মর্নিং লাইট, অর্থাৎ ভোরের মৃদু আলোয়, ভোরের মৃদু আলো, আর্লি মর্নিং লাইট। ঠিক আছে, তাহলে দেখো কোন কোন জায়গা আমি পরিবর্তন করলাম এবং এগুলো তুমি পরিবর্তন করার ক্ষমতা রাখো কিনা। আচ্ছা, অ্যাডভান্স লেভেলে বাক্যগুলো দেখি, যেগুলো লিখলে পরীক্ষক ইমপ্রেসড হন, এবং এগুলো হায়ার এক্সামগুলোতে, যেমন ধরো বিভিন্ন BCS এক্সামগুলোতে রিটেন অংশে
আইএলসের রাইটিং পার্টে এই লেখাগুলো লিখলে অনেক চমৎকার হয়। আমি বললাম যে ভোরের ধরো কমল আলোতে বা কমল আলোয়, সো আলোয় এখানে কি বলতে পারি, আমি বলবো যে ইন দ্য SOFT, ইন দ্য সফট, আচ্ছা এটা বোল্ড হয়ে গেল, একটু খেয়াল করো। সো ইন দ্য সফট গ্লো অফ ডন, ডন মানে হচ্ছে সকাল, ইন দ্য সফট কোথায়, ইন দ্য সফট গ্লো অফ ডন, ভোরের কমল আলোয় কি হলো, আমরা বলতে পারি দ্য ফার্মার, সেই দ্য ফার্মারটাকে আবার নেব, একটু কমা দিয়ে দেব, ইন দ্য সফট গ্লো অফ ডন দ্য ফার্মারটা কি করছেন, উনি ওয়াক্স, উনি হাঁটছেন। একটু বিশেষণ লাগাতে পারি, কেমন হাঁটছেন, আমি দেখছি পায়ে ওনার কিছু আছে নাকি, স্যান্ডেল আছে, না স্যান্ডেল নেই, তাহলে আমি বলবো যে বেয়ার ফুট, খালি পায়ে উনি হাঁটছেন। অ্যালং যদি কোনো কিছুর মাঝখান দিয়ে হয় আমি অ্যালং ইউজ করব। কি মাঝখান, আমি একটু যদি এভাবে বলি যে অ্যালং দ্য ন্যারো রিজ, RIDGE, নতুন একটা শব্দের সঙ্গে পরিচয় হও, অ্যালং দ্য ন্যারো রিজ মানে হচ্ছে গ্রামের ভাষায় যেটা বলা হয় আইল, মানে দুই পাশে দেখো সবুজ তোমার ফসল, মাঝখান দিয়ে এই যে যা হাঁটার রাস্তা, এটাকে আইল বলা হয়। হ্যাঁ, জমির কিয়ার বলা হয় অনেকভাবে। আমাকে একটু জানাও তো তোমার এলাকায় এই দুই জমির মাঝখান দিয়ে যেটাকে আইল বলা হয়, তোমাদের এলাকায় কি নামে ডাকে? আশা করছি নতুন নতুন শব্দ শুনতে পারবো, জানতে পারবো, একটু কমেন্টে জানাও। সো অ্যালং দ্য ন্যারো রেজ অফ, ওই ব্যক্তিটারই ধরো আমি বললাম যে হিজ গ্রিনফিল্ড, GRNN, গ্রিন ফিল্ড। ওকে, তাহলে ইন দ্য সফট গ্লো অফ ডন, এরপর একটা কমা দিতে হবে যেহেতু এটি হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ফার্মার ওয়াক্স বেয়ারফুট, কৃষকটা খালি পায়ে হেঁটে যাচ্ছেন অ্যালং দ্য ন্যারো রিজ অফ হিজ গ্রিন ফিল্ড, তার এই সবুজ মাঠের মাঝখানে চিকন আইল দিয়ে, এটা দিয়ে উনি হেঁটে যাচ্ছেন। তাহলে মোটামুটি আমার মূল কথার সাথে আরেকটু করে মিক্স আপ করে আমরা কথাগুলোকে মিডিয়াম এবং অ্যাডভান্স করলাম। ঠিক আছে, এভাবে করে আস্তে আস্তে তোমরা এগিয়ে যাবে। এটা আমরা দেখলাম 1 নম্বর বাক্য। এবার 2 নম্বর বাক্যটা দেখব যে তার কাঁধে একটা কোদাল রয়েছে। কোদাল, এটাকে কতভাবে লেখা যায়? ওকে, তাহলে দ্বিতীয় বাক্য এটাই, তার কাঁধে একটি কোদাল আছে। আমরা এটাকে বেসিক ভাবে কিছু লিখতে চাই, বলতে চাই, তাহলে হি, দ্যাট মিনস সেই হচ্ছে দ্য ফার্মার, ক্যারিজ, যেহেতু এটা হলো থার্ড পারসন প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে, ক্যারিজ নিয়ে যাচ্ছেন, হো মানে কি, কোদাল, এই ইংরেজিগুলো জানতে হবে। তার কাঁধে কোনো কিছুর উপরে, অন হিজ হচ্ছে শোল্ডার, SHOULDR, শোল্ডার। ওকে, তার কাঁধে করে নিয়ে যাচ্ছেন। সো হি ক্যারিজ আ হো অন হিজ শোল্ডার, তার কাঁধে করে সে একটি কোদাল নিয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি একটা না দুইটা, আচ্ছা দুইটা হলে দুইটা দেবে, 2 হোজ দিতে পারো, অন হিজ শোল্ডার। আচ্ছা, মিডিয়াম ক্ষেত্রে আমরা বাক্যটাকে কি বলতে পারি? আমরা হি দিলাম, প্রোনাউন পরিবর্তন নেই, সো হি ক্যারিজ, আমরা তাই দিলাম। সে বহন করে নিয়ে যাচ্ছে তার, অবশ্যই পুরনো হো বলতে পারি আমি, তার পুরনো একটি কোদাল নিয়ে যাচ্ছে, অন হিজ শোল্ডার, অন হিজ শোল্ডার নিলাম। হোয়াইল, যখন, একটু যুক্ত করছি আমি, যখন সে হেঁটে যাচ্ছিল, ওয়াকিং থ্রু দ্য ফিল্ড, থ্রু দ্য FIELD ফিল্ড। সুন্দর। হি ক্যারিজ হিজ ওল্ড হো, সে তার পুরনো কোদালটি বহন করে নিয়ে যাচ্ছিল, অন হিজ শোল্ডার। হোয়াইল ওয়াকিং, হোয়াইলের পর ভার্বের সঙ্গে আইএনজি হয়, থ্রু দ্য ফিল্ড। ওকে, অ্যাডভান্সে এসে কথাটাকে আরেকটু আমরা অ্যাডভান্স করতে পারি। আমরা বলতে পারি যে ধরো ওন হো, মানে একেবারে অতি জীর্ণ শীর্ণ, OWRN, ওন হো, একেবারে জীর্ণ শীর্ণ পুরনো, কি হচ্ছে, আমি একটু কাল্পনিকভাবে বলতে পারি, রেস্টস, বসে আছে। অ্যাক্রস, ACROS, তাই না, অ্যাক্রস হিজ শোল্ডার, আ ওয়ার্ন হো রেস্টস অ্যাক্রস হিজ শোল্ডার, তার কাঁধে এই কোদালটি বসে আছে। এখানে আমরা রেস্ট মানে হচ্ছে রেস্ট করার কথা, ওই রেস্ট মানে বিশ্রাম নেওয়া বলবো না, তার কাঁধে হচ্ছে দুটো কোদাল। আর আমরা বলতে পারি
যেহেতু কাঁধে রেখেছে, কারণটা কি? আমরা কারণ বলছি যে অ্যাজ হি মুভস, এরকম করে বলতে পারি অ্যাজ হি মুভস, শান্তভাবে হেঁটে যাচ্ছে আমি বলবো। অ্যাজ হি মোর কামলি, শান্তভাবে হেঁটে যাচ্ছে। থ্রু মাঝখান দিয়ে, কিসের মধ্যে দিয়ে? শান্ত মাঠের মাঝখান দিয়ে। থ্রু দ্য গ্রিন ফিল্ড বা থ্রু দ্য কোয়াইট ফিল্ড। ওকে, তাহলে আওন হো রেস্ট অ্যাক্রস হিজ শোল্ডার, তার কাঁধে রয়েছে তার কোদালটা। সুন্দর অর্থটা এরকম হবে, কাঁধে আছে কেন কোদালটা? অ্যাজ হি মুভস কামলি থ্রু দ্য কোয়াইট ফিল্ড, যেহেতু সে ঠান্ডা মেজাজে মাঠের এই ঠান্ডা মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে, তো কোদাল কোথায় রাখবে? কাঁধে তো রাখবে। আমি এভাবেও বলতে পারি। সো দিস ইজ কল অ্যাডভান্স। অ্যাডভান্সটা অনেক সময় কি হয়, মূল কথাটা একটু ঘুরিয়ে বলা হয়। ওকে ওকে, সো আশা করি নাম্বার 2 বুঝতে পেরেছ যে কিভাবে বেসিক টু মিডিয়াম অ্যান্ড মিডিয়াম টু অ্যাডভান্স হয়েছে। ওকে, এবার দেখবো আমরা 3 নাম্বার সেন্টেন্স। দেখতে পাচ্ছ কিনা 3 নাম্বার সেন্টেন্সে বলা হয়েছে তাল গাছের পেছন থেকে সূর্য ধীরে ধীরে উঠছে। ওকে, সো তাল গাছের পেছন থেকে সূর্য উঠছে, সাবজেক্ট হচ্ছে দ্য সান, তাই না? ওকে, দ্য সান। ওঠার ইংরেজি কি? রাইজ। যেহেতু দ্য সান থার্ড পারসন, এই জন্য রাইজেস। দ্য সান রাইজেস, ধীরে ধীরে উঠছে। এটা একেবারেই ভেঙে ভেঙে যা আছে বাংলা তারই ইংরেজি, স্লোলি, আস্তে আস্তে উঠছে তাল গাছের পেছন থেকে। সো বিহাইন্ড দ্য তাল গাছ, পাম ট্রি। ওকে, বিহাইন্ড দ্য পাম ট্রি, আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো তাল গাছ, এই জন্য আমি ট্রিজ দিলাম। তাহলে দ্য সান রাইজেস স্লোলি বিহাইন্ড দ্য পাম ট্রি। ডান। এবার একটু মিডিয়ামে প্রবেশ করতে চাই আমরা। সূর্যটাকে আমরা বলতে পারি দ্য গোল্ডেন, সকালে সূর্যটা কিন্তু সোনালি রঙেরই হয়। দ্য গোল্ডেন সান রাইজেস স্লোলি, এখানেও স্লোলি দিলাম। তাহলে সোনালি সূর্যটা সকালে আস্তে আস্তে করে উঠছিল কিসের? বিহাইন্ড দ্য, এখানে তাল গাছটাকে আমি লম্বা বলি, তাল গাছ তো লম্বাই হয়। সো বিহাইন্ড দ্য টল পাম ট্রিজ, লম্বা তাল গাছের পেছনে সোনালি সূর্যটা আস্তে আস্তে করে উঠছিল। কত সুন্দর হলো না? দ্য গোল্ডেন সান রাইজেস স্লোলি বিহাইন্ড দ্য টল পাম ট্রি, সবই মানানসই। ওয়েল, এবার অ্যাডভান্স লেভেলে আমরা কি বলতে পারি? অ্যাডভান্স লেভেলে অনেক সময় অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোকে, মানে বাক্যের শেষে যেটা থাকে সেটাকে তুমি শুরুতেও নিয়ে আসতে পারো। অর্থাৎ এভাবে নিয়ে আসতে পারো, তুমি নিয়ে আসতে পারো বিহাইন্ড দ্য টল পাম ট্রিজ। ওকে, তুমি একটা কমা দিবে যখন এরকম প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো শুরুতে আনো। এবার তুমি ব্যবহার করো ওই সকালের সূর্যটাই, এভাবে বলছো তুমি দ্য মর্নিং সান। দ্য মর্নিং সান, সকালের সূর্যটা কি হচ্ছে? ক্লাইম। যেমন ক্লাইম মানে হচ্ছে ওঠা। হ্যাঁ, এখানে তুমি এভাবে বলতে পারো হামাগুড়িতে উপরের দিকে উঠছে, এইরকম অর্থে তুমি ক্লাইমস দিতে পারো। এবং সেটা ধীরে ধীরে না বলে তুমি বলতে জেন্টলি, মৃদুভাবে আস্তে আস্তে করে উঠছে, ক্লাইম জেন্টলি। এবং সাথে কি করছে? ছড়িয়ে দিচ্ছে, এসপি স্প্রেডিং। হ্যাঁ, স্প্রেডিং হচ্ছে এসপিআরইএডিএন, ঠিক আছে, স্প্রেডিং না। অর্ম কি? একটা উষ্ণ বলবো যে হচ্ছে গোল্ডেন, ধৈর্য নিয়ে দেখতে হবে কিন্তু, বুঝতে পারছি না, ছেড়ে দেবে, এরকম যেন মনে না হয়। গোল্ডেন লাইট। ওকে, সো ছড়াচ্ছে, কি ছড়াচ্ছে? উষ্ণ সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে। উষ্ণ সোনালি, স্প্রেডিং আ ওয়ার্ম গোল্ডেন লাইট, LIGHT লাইট, এটা ছড়িয়ে দিচ্ছে কি? বিস্তীর্ণ মাঠ জুড়ে। সো অ্যাক্রস দ্য ফিল্ড। ওকে, হয়ে গেল। কত অ্যাডভান্স! বিহাইন্ড দ্য টল পাম ট্রিজ দ্য মর্নিং সান ক্লাইম জেন্টলি স্প্রেডিং আ ওয়ার্ম গোল্ডেন লাইট অ্যাক্রস দ্য ফিল্ড। সাধারণ কথাগুলো কত অসাধারণ হয়ে গেল। আচ্ছা, এবার 4 নাম্বার বাক্যটা দেখো। ছোট কুড়ে ঘরের পাশে দুই শিশু খেলছে। ছোট দুইটা শিশু, এই যে দেখো ওরা খেলা করছে, তাদেরকে নিয়ে কিছু একটা বলি আমরা। সো টু চিলড্রেন, আনবোল্ড করি। টু চিলড্রেন কি করছে? আর প্লেইং, PLAY। আচ্ছা, ওকে। টু চিলড্রেন আর প্লেইং, তারা খেলা করছে। কোথায় খেলা করছে? নিয়ার দ্য
ছোট্ট একটা ওই যে কুড়ে ঘরের পাশে, নিয়ার দ্য স্মল হাট, স্মল হাট, ছোট্ট কুড়ে ঘরের পাশে ছোট্ট দুইটা বাচ্চা খেলছে। 2 children আর প্লেয়িং নিয়ার দ্য স্মল হাট। এবার মিডিয়ামে আসি। মিডিয়ামের ক্ষেত্রে বলতে পারি আমরা 2 childrenটাকে আমরা আর একটু মডিফাই করতে পারি। যেহেতু খেলছে অথবা আমি তাকে বলবো চেয়ারফুল, এ ধরনের অ্যাডজেক্টিভ লাগাতে পারো তোমরা। 2 cheerful children আর প্লেয়িং। এবং এখান থেকে একটা মজার কথা বলি তোমাদের, তোমরা ছোট একটা বাক্যকে কিভাবে বড় করতে পারো, কি কি ধরনের শব্দ ব্যবহার করে তারও নমুনা পাচ্ছ তোমরা। 2 cheerful children আর প্লেয়িং, হাসি খুশিময় এই দুইটা শিশু খেলাধুলা করছে। এবার কাছে, নেয়ার না বলে আমি ওখানে বললাম বিসাইড দ্য স্মল, সন দিয়ে তৈরি বলতে পারি, থ্যাস্ট, THASTCH, থ্যাস্ট হাট। ওকে, সো কি হলো? 2 cheerful children are playing beside the small thatched hut, ছন দিয়ে তৈরি সেই কুড়ে ঘরের পাশেই দুইটা হাস্যোজ্জ্বল ছেলে মেয়ে খেলা করছিল। ওকে, ডান। বিসাইড দ্য স্মল thatched hut, ডান হয়ে গেল। এভাবে বলতে পারি। আর অ্যাডভান্স লেভেলে এসে আমরা একটু আলাদা করতে পারি, যেমন এই শেষের অংশগুলো শুরুতে নিয়ে আসবে। তার মানে এখান থেকে একটি বিষয় প্রমাণিত যে এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলো যেগুলো বাক্যের শেষে বসে, এগুলো শুরুতে ব্যবহার করলে কিন্তু অনেকটা অ্যাডভান্স লেভেলের হয়ে যায়। বিসাইড দি স্মল তুমি চাইলে একটু চেঞ্জ করে এখানে লিটিল ইউজ করতে পারো। ওকে, বিসাইড দ্য লিটিল থ্যাস্ট হাট, এই ছোট কুড়ে ঘরের পাশে আমি বলবো যে 2, এবার একটু দাও হ্যাপি চিলড্রেন। চিলড্রেন কি করছিল? আর প্লেয়িং, তারা খেলা করছিল, PLAYING, হ্যাঁ। আর প্লেয়িং তারা খেলা করছিল কিভাবে? আমি দেখতে পাচ্ছি ফ্রিলি, একবারে উন্মুক্তভাবে। এবং আমি আরেকটু যুক্ত করতে পারি আন্ডার দ্য ওয়ার্ম, উষ্ণ সকালের সূর্যের ছায়াতলে। সো আমি বলবো যে মর্নিং সান, এরকম কিছু একটা বলতে পারি তো না? ছোট ছন ঘরের পাশে, আমরা ছন ঘরের পাশে দুইটি শিশু উষ্ণ সকালের রোদে মুক্তভাবে খেলা করছে। এই তো, বিসাইড দ্য লিটিল থ্যাস্ট হাট 2 হ্যাপি চিলড্রেন আর প্লেইং ফ্রিলি আন্ডার দ্য ওয়ার্ম মর্নিং সান। দেখেছ, ছোট্ট একটা বাক্য মাঝে মাঝে কি সুন্দর অ্যাডজেক্টিভ, বাড়তি অংশ এগুলো বসিয়ে আমরা এটাকে একটু অন্যরকমের মাত্রা দিতে পারি। সময় পেলেই এগুলো নিয়ে একটু ভাববে, সময় দিবে, কেমন? আচ্ছা, আরেকটি বাক্য আমরা দেখতে পাচ্ছি এবং দেখো সেইটা আমরা লিখব এভাবে, সবুজ ক্ষেতটি সতেজ ও শান্ত দেখাচ্ছে। সত্যি তো তাই চারিদিকে, এবং পরিবেশটা এত চমৎকার, ঈর্ষণীয়। একবার ভাবো তো, এমন একটি জায়গায় গিয়েছ সকালে আর মাঠের মাঝখানে বসে তুমি 1 কাপ চা খাচ্ছ, ফিলিংসটা কেমন? অন্যরকম না? আচ্ছা, নাম্বার 5, তাহলে সবুজ ক্ষেতটি, সো দ্য গ্রিন ফিল্ড, সবুজ মাঠটি, সবুজ ক্ষেতটি দেখাচ্ছে, লিঙ্কিং ভার্ব দেব, লুকস কেমন দেখাচ্ছে? ফ্রেশ এবং শান্ত দেখাচ্ছে। ফ্রেশ অ্যান্ড শান্ত, ফ্রেশ অ্যাডজেক্টিভ এবং তারপর একটি শান্ত, পিসফুল। ওকে, সো দ্য গ্রিন ফিল্ড লুকস ফ্রেশ অ্যান্ড পিসফুল দেখাচ্ছে। এবার মিডিয়ামের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দ্য গ্রিন ফিল্ড লুকস এই পর্যন্ত আমরা রাখি, পরিবর্তনে তেমন কিছু নেই। দ্য গ্রিন ফিল্ড লুকস আমরা এখানে বলতে পারি ব্রাইট অ্যান্ড পিসফুল। ব্রাইট অ্যান্ড পিসফুল, খুবই উজ্জ্বল আর শান্ত লাগছে। সঙ্গে যুক্ত করে দাও প্রিপোজিশনাল ফ্রেজ আন্ডার দ্য সফট মর্নিং লাইট। LIGHT, লাইট। ওকে, SOFT। ওকে,
দ্য গ্রিন ফিল্ড লুকস ব্রাইট অ্যান্ড পিসফুল আন্ডার দ্য সফট মর্নিং লাইট। খুবই চমৎকার, কাছাকাছি অর্থ রয়ে গেল। সবুজ ক্ষেতটি সতেজ আর শান্ত দেখাচ্ছিল, আর এখানে এসে একটু চেঞ্জ করে আমরা বললাম যে ভোরের নরম আলোয় সবুজ ক্ষেতটি উজ্জ্বল আর শান্ত লাগছিল। আর অ্যাডভান্সের ক্ষেত্রে কি বলতে পারি, নতুন কিছু যুক্ত করতে পারি। ধরো বললাম দ্য এন্ডলেস, ওই শেষের অংশটা শুরুতেও নিয়ে আসতে পারতাম, আন্ডার দ্য সফট মর্নিং সান, কিন্তু একটু ভিন্ন কিছু নিয়ে আসি। দ্য এন্ডলেস অসীম গ্রিনফিল্ড, FILD, অসীম সবুজ ক্ষেতটি, চারিদিকে যতদূর চোখ যায়। হ্যাঁ, গ্লোজ, সেটা কি করছে, জল জল করছে। কিসে? উইথ ফ্রেশনেস, ফ্রেশনেস অ্যান্ড পিস, দুই পাশে নাউন। এই পাশেও ফ্রেশনেস নাউন, এই পাশে হচ্ছে নাউন। সো দ্য এন্ডলেস গ্রিন ফিল্ড গ্লোজ উইথ ফ্রেশনেস অ্যান্ড পিচ বেনিথ, কোনো কিছুর নিচে হলে বেনিথ ইউজ করতে হয়। বেনিথ হচ্ছে প্রেপোজিশন। সো পিস বেনিথ দ্য জেন্টল দেব GNTL, তাই না? এখানে রেড কেন হয়ে গেল, সমস্যা কোথায়? সবুর করো। সো বেনিথ দ্য জেন্টল লাইট অফ সানশাইন, সানরাইজ দি, সানরাইজ, সূর্য ওঠার সময়, তাই না? ওকে, দ্য এন্ডলেস গ্রিন, GREEN, হ্যাঁ, দ্য এন্ডলেস গ্রিন ফিল্ড গ্লোজ উইথ ফ্রেশনেস অ্যান্ড পিচ বেনিথ দ্য জেন্টল লাইট অফ সানরাইজ, প্রায় কাছাকাছি অর্থ। সূর্যোদয়ের মৃদু আলোয়, সূর্যের মৃদু আলোতে কি হচ্ছে, অসীম সবুজ এই ক্ষেতটি সতেজ আর শান্তির আভায় জল জল করছে, জল জল করছে, সতেজ আর শান্তির আভায়। বেনিথ দ্য জেন্টল লাইট অফ সানরাইজ। শিখবে এগুলো আস্তে আস্তেই। তোমার প্রথম শেখাটা শুরু হবে এই বেসিক দিয়ে। আশা করছি প্র্যাকটিস করতে থাকবে, যা যা হোমওয়ার্ক দিয়েছি বা দিলাম সেগুলো চালাবে। আর অবশ্যই আজকের সাপোর্টিং নোটটা খেয়াল করবে, কারণ প্রচুর কিছু দেব আজকের সাপোর্টিং নোটের মধ্যে। সাপোর্টিং নোটের জন্য অপেক্ষা করো, ইনশাআল্লাহ সাপোর্টিং নোটটা দিয়ে দেব। আর সাথে এটাও জানিয়ে রাখি, মাঝে মাঝে তো আমার মনে হয় যে আমি তোমাদের কষ্ট দিচ্ছি না। তো তোমরা কি জানো, তোমাদের অলরেডি তোমাদের এই আগ্রহ, তোমাদের লেগে থাকা, এটা দেখে কিন্তু অলরেডি অনেকে ঈর্ষা করছে। কারণ জানো, তোমার এই গ্রুপে যারা আছে এরা দেখে কিন্তু ঈর্ষা করছে যে আমরা পারিনি, তুই এখনও লেগে আছিস। যখন আমি এই শেষ সময় কথাটি বলছি তখনও 100+ মতো পার্সন, ডেডিকেটেড স্টুডেন্টস তোমরা লাইভে আছো। তোমরা সত্যি নাছোড়বান্দা, তোমরা নিজেদের অনেক সমৃদ্ধ করেছো এবং তোমরা ইনশাল্লাহ অনেক দূর পৌঁছে যাবে। সুতরাং কারো কোনো কোথায় তোয়াক্কা করবে না। এবার সবশেষে বলো তো, ডে বাই ডে তোমাকে যা শেখানো হচ্ছে তা কি তোমার ফ্রি হ্যান্ড রাইটিংকে সমৃদ্ধ করছে না? আমি তো বিশ্বাস করি অবশ্যই করছে। আলহামদুলিল্লাহ, যে কথাটি সব শেষে লিখে আমরা একটা তৃপ্তি পেতে চাই, এবং সেটা কি, সেটা হচ্ছে আজকে আমাদের কত, আজকে হচ্ছে যে 15 = হচ্ছে ডান। এই কথাটা লিখতে পারা খুব সহজ কাজ নয়, অনেকেই লিখতে পারবে, কিন্তু ক্লাস শেষ করে লিখতে পারাটা নিঃসন্দেহে অনেক কঠিন কাজ। যারা এটি করতে পারছো শুরু থেকে, তোমাদের প্রত্যেকের জন্য দোয়া রইল। আর যারা কোনোভাবে রেকর্ডেড ক্লাসটা দেখছো, তোমাদের জন্য আমি মন থেকে দোয়া করি। মাঝে মাঝে আমার খুব ভালো লাগে এই ভেবে যে এখনও আমার সাথে রয়েছে এমন অনেকজন যারা নাছোড়বান্দা, যারা শিখতেই চায়। এই তো কয়েকটা ক্লাস, কয়েকটা দিন তোমাদের কষ্ট দেব। জার্নি আমাদের 20 দিনের, আজকে আমরা 15তম দিনে। এরপরে 16, 17, 18, 19 এবং 20। তোমরা শেষ লাইভটা তো মিস করবেই না। যারা যারা মিস করেছে প্রত্যেককে দাওয়াত করবে। আর যারা আমার সঙ্গে এখন পর্যন্ত লেগে আছো শুরু থেকে শেষ পর্যন্ত, তোমরা নিজেরাই প্রমাণ যে তোমরা কতটা সমৃদ্ধ হয়েছ, কতটা আত্মবিশ্বাসী হয়েছ। দ্যাটস এনাফ। এই আত্মবিশ্বাস, এটি শেখার জন্য, এই কৌশলগুলো বিনিময় করার জন্য আমাকে কয়েক যুগ সময় কাটাতে হয়েছে। বিভিন্ন জায়গা থেকে শিখেছি, একটু একটু করে সংগ্রহ করেছি, আর সবগুলো তোমাদেরকে উজাড় করে দিচ্ছি। শুধু নেওয়ার পালা, একটু নিতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শেষ করে আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই
অনেক ভালো থেকো। যে ভালো শেষ নেই, সুখে থেকো। যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।